হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমি মুস্কান আক্তার বর্ষা। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশেই থাকুন। ধন্যবাদ। কলেজের ফাজিল ছাত্রগুলো একসাথে বসে আম গাছ তলায় আড্ডা দিচ্ছে। মামারা আজকে একটা খুশির খবর আছে। কি তোর বিয়ে নাকি? দূর হালার পথ আর বলবোই না। আরে মামা রাগ না করে পটাপট বলে ফেল দেখি। আজকে বেটা কলেজের নতুন ম্যাম আসবে। কি কস মামা? টাকলুর বাতিজি বিদেশ থেকে নাকি পড়ালেখা শেষ করেছে, দেখতে নাকি হ্যাপি ঝাক্কাস। টাকলু মানে আমাদের কলেজের প্রিন্সিপাল, মাথায় চুল লাই, তাই মজা করে টাকলু বলে ডাকি আর কি। তাহলে তো দেখতেই হয়। শুনেছে যে ডাকি সাথে আবার গুন্ডি। তুই কিভাবে জানলি? আরে বেটা টাকলুর মেয়ে সাদিয়া আজ পথে দেখা হওয়ার সময় বলছিল। জাকিরকে খবর লাগা। আরে ও মনে হয় আসবে না, কাল এত রাত পর্যন্ত চুরি করছিস তাই বলতেছে আজ আসবে না। চুরি করেছি মানে একটার এটিএম থেকে টাকা হ্যাক করেছি আর কি। আরে বল নতুন ম্যাম আসবে, একটু খেলা দেখাতে হবে, তাহলেই আসবে। খেলা মানে বুঝছে না, আসলে এদের কাজ হলো টিচারদের বিভিন্নভাবে হেনস্থা করা। নতুন টিচার হলে তো কোথায় নেই। তারপর ইয়াসিন আমার নাম্বারে ফোন দেয়। এদিকে আমি রাতে দেরি করার কারণে আচ্ছা মতো ঘুম দিচ্ছে। তখনই ফোনটা বেজে ওঠে। কাঁচা ঘুমটা ভেঙে যায় ফোনের শব্দে। ধুর, মেজাজ 34। ফোনটা রিসিভ করে দেখি ইয়াসিন ঘুম ঘুম চোখে বলতে লাগে, শালার ফোন, কাল কি বলছে আজ কলেজে যাব না, তাও ফোন দিলি কেন? আরে মামা রাগ করিস না। তারপর ইয়াসিন সব খুলে বলে। ইয়াসিনের কথা শুনে ঘুম উড়ে গেল। লাফ মেরে উঠে গেলাম। নতুন ম্যাম বলে কথা। ফোন কেটে দিয়ে ডেভিল রাক্ষস হাসি দিলাম। তারপর ফ্রেশ হতে যাই। ও ভুলেই গেলাম আপনাদের পরিচয় দিতে। এবারের মতো আপনাদের মাঝে চলে এলাম গল্প নিয়ে। আমি জাকির হাসান, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। বাবা মায়ের বড় ফাজিল এক পিস পোলা। বাবা টপ বিজনেসম্যান, হাসান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। মা গৃহিণী, একটা ছোট বোন আছে নাম তৃষা, এবার ক্লাস 5-এ পড়ে। এই নিয়ে আমাদের হ্যাপি পরিবার। আর আমাদের বন্ধুদের তো দেখলেনি, এক একটা কলিজার মতো। পাশাপাশি সাইবার জগৎ নিয়ে মোটামুটি সবার জ্ঞান আছে, বলতে পারেন ছোটখাটো হ্যাকার আর কি। যাই হোক, এইসব গল্পের সাথে থাকলেই বুঝতে পারবেন। এই দেখেন, আপনাদের পরিচয় দিতে দিতে ফ্রেশ হয়ে নিলাম। নিচে গিয়ে দেখি সবাই খাবারের টেবিলে। আমাকে দেখে আম্মু বলতে লাগে, কিরে আজকে না বললি না ডাক দিতে, কলেজে যাবি না? বলছি এখন বকবক না করে খাবার দাও, দেরি হয়ে যাচ্ছে। তখনই তৃষা বলে উঠল, দেখো আম্মু, কোন আকাম যেন করতে যাচ্ছে, তা না হলে এত তাড়াতাড়ি কলেজে যায়। এমন একটা চর দিব উড়ে গিয়ে তোর আব্বুর কোলে গিয়ে পড়বে। আমার কথা শুনে আব্বুর রেগে মেগে আগুন। হারামজাদা, তুই আমার মেয়েকে মারলি? বলেই হাত উঠাতেই আম্মু বলল, তোমাদের আজাইরা বক বক পরে করবে, আগে খেয়ে নাও। তারপর খেয়ে দিয়ে সাইকেলটা নিয়ে ছুটলাম কলেজের দিকে। কি ভাবছেন, টপ বিজনেসম্যানের ছেলে হয়েও সাইকেল চালায় কিভাবে? আসলে যখন মন চায় সাইকেল, তখন গাড়ি ছাড়া এটা দিয়েও যায়। তবু কম দামি সাইকেল না, ব্র্যান্ডেরই। যাই হোক, জোরে জোরে চালাতে লাগলাম। বেশি সময় নাই। হঠাৎ সামনে দেখি একটা মেয়ে খাইছে রে। ব্রেক কষার আগেই ধুম করে লাগিয়ে দিলাম। ধপাস করে পড়ে গেলাম। মেয়েটা কিছুটা দূরে গিয়ে পড়লো। আমি তাড়াতাড়ি উঠে এলাম। মেয়েটা বলতে লাগে, ও মা গো, কোন অ্যানাকন্ডারি আমার কোমরটা গেল রে, ইস কি ব্যথা। এই হারামজাদা সামনে আই খালি। মেয়েটার কণ্ঠ শুনে ওর দিকে তাকাই। ওয়াও, কি সুন্দর, একদম বিদেশি লাগছে। একধারে তাকিয়ে আছে। মেয়েটা এসে ঠাস করে একটা ধাক্কা দিল। ধাক্কা খেয়ে পড়ে যাই। এই শালা, জীবনে মেয়ে মানুষ দেখিস নাই? একে তো ধাক্কা মেরে ফেলে দিলি, তাও আবার হ্যাবলার মতো চেয়ে আছিস। আজকে তোর ভাগ্য ভালো, চাকরির প্রথম দিন তোকে কিচ্ছু করলাম না। নেক্সট টাইম তোকে ফেলে আচার বানাবো। বলেই হন হন করে চলে যায়। এদিকে আমি হ্যাবলার মতো বসে আছি। শালি আমারে আচার বানাবি? তোকে দেখ কি করি। তারপর উঠে সব ঠিকঠাক করে কলেজে চলে আসি। এসে দেখি হারামিগুলা আম গাছ তলে। আমিও সাইকেলটা পার করে চলে আসি ওদের কাছে। আমি আসতেই সাব্বির বলল, মামা প্রিন্সিপাল আমাদের দায়িত্ব দিয়েছে নতুন ম্যামকে বরণ করার জন্য, বিশেষ করে তুই। আসলে আমরা শুধু ফাইজলামি করি না, পড়াশোনাতেও এগিয়ে। কলেজের টপার আর কি। প্রিন্সিপাল আমাদের অনেক আদর করে। আব্বু নাকি বন্ধু। যাই হোক, সবাই
ফুল নিয়ে চলে আসি, নতুন ম্যাম বলে কথা। সবাই কলেজের গেটের কাছে আসলাম। দেখি একটা কালো প্রাইভেট কার আসছে। গেটের কাছে এসে থামলো। গাড়ি থেকে একটা মেয়ে বের হয়ে আসলো। মেয়েটাকে দেখে অবাক, আর কেউ না, রাস্তায় ধাক্কা লাগা সেই মেয়েটে। মনে মনে ভয় হতে লাগলো। এখন না জানি কি বলে। ম্যাডাম আমাকে দেখে রাগে ভাবে আমার দিকে তাকায়। মাথাটা নিচু করে ফুলার তুলাটা নিয়ে স্বাগতম জানালাম। ম্যাডাম কিছু না বলেই মুখটা ফেঞ্চি মেরে চলে আসছে। আমি চিন্তা করতে লাগলাম, তাহলে এটাই কি আমাদের ম্যাডাম? তখনই আরিফ বলে উঠল, কি রে মামা, ক্রাশ খাইছিস নাকি? ধুর, আর কোনো মেয়ে পেলি না? এত চেতিস না। যেভাবে ম্যাডামের কথা ভাবছো মনে হয় প্রেমে পড়ে গিয়েছো। ধুর বেটা, আগে কথাটা তো শুনবি, তারপর ওদের সব কাহিনী খুলে বলি। তখন সাবির বলে, তাহলে মামা এই কাহিনী, ভয় পাস না, আমাদের তো ম্যাডাম চিনে না, এমন ক্লাস দেখাবো না, শায়েস্তা হয়ে যাবে। চল ক্লাসে যাই। চল। তারপর সবাই ক্লাসে চলে আসলাম। ঘন্টা পড়তেই প্রিন্সিপাল স্যার আসলো, সাথে ম্যাডামও। ডিয়ার স্টুডেন্ট, তোমরা জানো আমাদের ইংরেজি শিক্ষক রিটায়ার্ড হওয়ার কারণে নতুন শিক্ষক নিয়োগ দেওয়ার কথা। জাকিয়া আজ থেকে তোমাদের ক্লাস করাবে। তোমরা ম্যাডামের সাথে কোনো ফাইজলামি করবে না। আমি এখন আসছি। এই জাকিয়া, সবার সাথে তুই পরিচিত হয়ে নে। বলেই প্রিন্সিপাল চলে যায়। তখন আরিফ পেছন থেকে খোঁচা দিয়ে বলল, মাম্মা, তোর নামের সাথে পুরাই ঝাক্কাস। এই জাকির, হয়েছে কাম। ভালো হবে না বলে দিলাম। তখনই ম্যাডাম বলতে শুরু করে, তখন হাই, কেমন আছো তোমরা সবাই? ম্যাম, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আজও তো আমার প্রথম দিন, কাউকে চিনি না। চলো আগে পরিচিত হয়ে নেই, তারপর ক্লাস করি। এই যে তোমার থেকে শুরু করি। নাম কি আর বাসা কোথায়? ম্যাডাম ফার্স্ট বেঞ্চ থেকে পরিচয় দিতে বলল। তারপর আমি দাঁড়ালাম। ম্যাম, আমি জাকির হাসান, বাসা কলেজের পাশেই। ম্যাডাম মনে মনে বলল, বদমাইশটার নাম দেখি আমার সাথে মিল। আজকেই তুই আমাকে অ্যাক্সিডেন্ট করেছিস, তোকে দেখেই নিব। বস। এইভাবে সবাই পরিচয় দিল। তারপর ম্যাডাম বলতে শুরু করে, শুনলাম তোমাদের এই ক্লাসে নাকি ফাজিল কয়েকটা ছাত্র আছে, পুরো কলেজ মাথায় নিয়ে নাচে। এই কথা শোনার পর দেখি সব ছাত্রছাত্রী আমাদের চারজনের দিকে তাকায়। আমাদের কারো মুখে কোনো কথা নেই, একে অপরের দিকে চেয়ে আছে। ম্যাডাম ব্যাপারটা বুঝতে পারল। তারপর বলল, যেই হোক না কেন, আজ থেকে কলেজে কোনো ফাজলামি চলবে না। ক্লাস বাদ দিয়ে বাইরে আড্ডা দেওয়া যাবে না, কোনো রকম মারামারি চলবে না। তখন সাব্বির বলে উঠল, ম্যাডাম, এসব বলার জন্য প্রিন্সিপাল আছে, আপনি কেন বলছেন? এই বেয়াদব, টিচারদের সম্মান দিয়ে কথা বলবি, না হলে কি করবেন ম্যাম? তখনই ম্যাডাম আলিফকে ঠাস ঠাস করে চর মারল। পুরো ক্লাস নীরব হয়ে যায়, কেননা এই প্রথম আমাদের গ্যাংয়ের কাউকে কোনো শিক্ষক অকারণে মারছে। আলিফ বেচারা তো গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তোদের সাহস তো কত বড়, আমার মুখের ওপর কথা বলিস। আজ থেকে একদম ভদ্র হয়ে চলবি। এরপর থেকে যদি কোনো তোদের অন্যায় দেখি, সোজা চাচুকে বলে টিসি ধরিয়ে দিব, মনে থাকে যেন। বলেই ম্যাডাম ক্লাস করাতে থাকে। এদিকে আমি রাগে ফুঁসতে থাকি। ম্যাডাম বারবারই একটু বেশি করে ফেলছে। সামান্য কথার জন্য গায়ে হাত তোলা। আমাকে চুপ করে বসে থাকতে দেখে পাশের বেঞ্চ থেকে রিয়া বলল, কি রে, ম্যামের ক্রাশ খেয়েছিস নাকি? তোদের এত কিছু করবো, কিছুই করলি না। রিয়ার কথা শুনে ওর দিকে ফিরে একটা মুচকে হাসি দিলাম। তারপর চেয়ে দেখি ম্যাডাম বোর্ডে কি যেন লিখছে। এটাই সুযোগ। আস্তে আস্তে ব্যাগে হাত দিয়ে রাবারের শাপটা বের করলাম। সবাই তো আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। কি করছি আমি? তারপর শাপটা ম্যাডামের দিকে ছুঁড়ে মারলাম। ম্যাডাম নিচের দিকে তাকাতেই ও মা গো বলে এক চিৎকার দিল। ক্লাস থেকে বের হয়ে যায়, সোজা প্রিন্সিপাল স্যারের রুমে চলে যায়। বলেই, কিরে জাকিয়া, কি হয়েছে? এভাবে দৌড়াচ্ছিস কেন? চাচ্চু, রুমের ভেতর সাপ। ক্লাস করাচ্ছি, হঠাৎ নিচে চেয়ে দেখি একটা সাপ। আরে ক্লাসে সাপ কথা থেকে আসবে? নিশ্চয়ই ওটা ওই বদমাইশ ছেলেগুলোর কাজ। বদমাইশ মানে? আরে তখন না বললাম। আচ্ছা, তুই কি ওদের কিছু বলছিস নাকি? একটাকে চর দিছি। আরে চাচু, তুমি জানো না, এক একটা বেয়াদবের মতো। ওদের একটু মেনে চলবি। আসলে ওরা একটু ফাজিল হলেও অনেক ভালো। কলেজের নাম কখনো খারাপ করেনি, একটু ছেলে মানুষই আর কি।
ইম্পসিবল চাচু, আমি সবকটাকে দেখে নিব। ওই জাকিয়াকে এখনো চেনে না। স্যারের রুম থেকে হন হন করে চলে যায়। এদিকে স্যার মনে মনে ভাবে, কোন ঝামেলায় ফাঁসলাম রে। বেদিজিৎটাও এক কথার মেয়ে, কি করি এখন? আল্লাহ জানে কলেজে কি হয় এখন। না, ফাজিলগুলোরই বোঝাতে হবে। এদিকে ক্লাসে হাসতে হাসতে সবাই গড়াগড়ি খাচ্ছে। কেমনে মামা? ভাবছিলাম আজ থেকে আমরা শেষ। বেটা, কি বলছিলি? খেলা দেখাতে হবে, সেটা ভুলে যায়নি। আচ্ছা চল। ওই চল, আর ক্লাস করব না, মিশনটা কমপ্লিট করব। চল, এখন যেহেতু ক্লাস করবো না, চল মিশনে যাই। আচ্ছা চল। কি বুঝেন নাই কিসের মিশন? তা খুলে বলি। আসলে আমরা সাজেকে ঘুরতে যাওয়ার জন্য একটা ট্যুর এজেন্সির কাছে টাকা জমা দিই, বাট শালা আমাদের টাকা মেরে দেয়। তাই কালকে রাতে ওর এটিএম থেকে টাকা হ্যাক করেছিলাম। আজ যাবো ওকে একটু খেলিয়ে আসতে আর কি। শালার পুতের কত বড় সাহস, চোরের উপর বাটপারি করে। বলতে বলতে সাব্বিরের বাসায় চলে যায়। ওর বাসাটা ফাঁকা আর কি। ওর বাবা মা দুজনেই ব্যবসার কাজে বিদেশ থাকে, মাঝে মাঝে আসে। সাব্বির আমাদের সাথে হ্যাকিং করতে ভালোবাসে, তাই বেশি ওর মা বাবার কাছে যায় না। এখানেই কলেজে ভর্তি হয়েছে। যাই হোক, সবাই মিলে সাব্বিরের বাসায় আন্ডারগ্রাউন্ড রুমে ঢুকলাম। চারদিকে ছোটখাটো ল্যাপটপ কম্পিউটারে ভরপুর। কেউ জানে না এখানে এমন একটা রুম আছে। ঘরটা ঘুটঘুটে অন্ধকার। 4টা বড় সুপার কম্পিউটার, এগুলো কিনতে অনেক টাকা খরচ হয়েছিল। ভাইবেন না আবার মানুষের টাকা হ্যাক করে এগুলো কিনেছে। এইচএসসিতে A+ পেতে হয়েছিল। আব্বু বলছিল A+ পেলে যা চাইবো তাই দিবে। এভাবে আমি একটা কিনেছিলাম। বাকিগুলা সাব্বির, আলিফ, ইয়াসিন কিনছিল। ওরা টাকা একটু বেশি খরচ করে, তাই চাওয়া মাত্রই বাবা মা কিনে দিয়েছিল। সে যাই হোক, ব্যাগ থেকে ল্যাপটপটা বের করি। এই ল্যাপটপে এজেন্সির মালিকের সব তথ্য রাখছিলাম। এখন শুধু ওর নাম্বার ট্র্যাক করে লোকেশন বের করব। ল্যাপটপটা আমার সুপার কম্পিউটারে যোগ দিলাম। সাথে সাথে ইয়াসিন লোকেশন ট্র্যাকিং করার কাজে লেগে পড়ে, আর আমরা তিনজন একটা আলাদা কাজে লেগে পড়ি। এটা বানাতে পারলে মোটামুটি হ্যাকিং জগতে কেউ টেক্কা দেওয়ার সাহস পাবে না। কি জিনিস সে গল্পের সাথে থাকেন জেনে যাবেন। মনে রাখি, পাইথন প্রোগ্রামিং, ব্রাউজার ইত্যাদি দিয়ে মূলত হ্যাকিং করি। ডার্ক ওয়েবে মাঝে মাঝে ঢুকে, সবসময় ঢোকা হয় না, কারণ এখনো আমরা প্রফেশনাল হ্যাকার হয়ে উঠতে পারিনি। এই যন্ত্রটা বানাই ফেললে হ্যাকিং করা আমাদের জন্য ইজি হয়ে যাবে। সে যাই হোক, কয়েক মিনিটের ভেতর ইয়াসিন ওর লোকেশন বের করলো। তারপর সকলে মুখোশ পরে দিলাম, চিনে ফেললে সমস্যা হবে। তাই আর কি, সবাই প্রয়োজনীয় জিনিস নিয়ে ঘর থেকে বের হই। সাব্বিরের ঘরের সামনে দেখি কিছু অটোমোবাইল ভাইয়া হাজির। ভাইয়া মানে ওই গাড়িটা এই মেশিন দিয়ে বানান, রোবটেক্সটের মতো আর কি, অটো ড্রাইভিং করে। সাথে আরো কিছু সিস্টেমও আছে। সাব্বিরের আইফোন 16 Pro Max দিয়ে নিয়ন্ত্রণ করি। সাব্বিরের জন্মদিনে নাকি ওটা ওর বাবা জার্মান থেকে গিফট হিসেবে এনেছিল। দাম প্রায় কয়েক কোটি হবে। আমরা যেতেই দরজা আপনা আপনি খুলে দিল। সবাই ভেতরে বসে গেলাম। আমরা আসতেই, হাই পঞ্চপাডাল, কি মনে করো আমার স্মরণ করা হয়েছে? হাই অটোমোবাইল কিকো, এক লোকেশনে যেতে হবে। রোবোটিক্সের মতো, তাই কথা বলতে পারে। আমাদের 4 জনের মুখের ফেস, চোখের রেটিনা আর আঙুলের ছাপের ডাটাকে অ্যালগোরিদম করে কিকোর মাইক্রোচিপের ভেতর সেট আপ করায়। ও শুধু আমাদেরকেই চেনে। অর্ডার করো বন্ধুরা। তখনই সাব্বির ওর আইফোন থেকে লোকেশনটা জানিয়ে দেয়। শা করে এক টান দেয়। কিছুক্ষণ পর দেখি একটা বাড়ির সামনে এসে দাঁড়ায়। কিকো জোরে জোরে সাইলেন্ট বাজিয়ে দেয়। জোরে শব্দ করার কারণে ট্যুর এজেন্সির মালিক ঘর থেকে বের হয়ে আসে, গাড়ির দিকে তেড়ে আসে। আসতেই ওকে গাড়ির ভিতর ভরে নিলাম। একটা জঙ্গলে নিয়ে আসি। অনেক খাতির যত্ন করে ছেড়ে দিই। বলে আসি আর কখনো এমন করলে পুলিশে দিব। বেচারা আমাদের গেট আপ দেখিয়ে ভয়ে অবস্থা যায়। তারপর সবাই গাড়ির দিকে চলে আসে। সাব্বিরের বাড়ি থেকে সাইকেল নিয়ে সোজা নিজের বাড়ির দিকে রওনা দিই। সোজা বাড়ি চলে আসি। এসে দেখি আব্বু বাড়িতে। মনে মনে ভাবি, খাইছে রে, প্রিন্সিপাল স্যার আব্বুকে সব বলে দিয়েছে নাকি? দরজার সামনে যেতেই আব্বু বলতে লাগলো, কি রে, আজ কলেজে কিছু হয়েছে নাকি? আরে না, তুমি জানো না কত ভদ্রপোলা, আমি কোনো ঝামেলায় থাকি না। হারামজাদা, কোনো ঝামেলায় জড়াই না আমি। কলেজে সাপ নিয়ে যাওয়া। বলেই লাঠি নিয়ে তেড়ে আসছে। অবস্থা সিরিয়াস।
আম্মু কই গো তুমি, বাঁচাও, তোমার পোলাডারে হিটলার বাপটা মারতে আসছে। বলেই আম্মুর পেছনে গিয়ে লুকিয়ে পড়ি। সরো তুমি, ওকে আজকে হাড্ডি ভাঙবো। তোমার কত বড় সাহস, আমার কলিজারে আমার সামনে হাড্ডি ভাঙবা বলো? আম্মুর রাগ দেখে আব্বু তো শেষ। তুমি জান আজও কি করেছে? রাহান আমাকে ফোন দিয়ে সব বলেছে। আজকে কলেজে সাপ নিয়ে নতুন ম্যাডামকে ভয় দেখাইছে। এর জন্য তুমি অফিস থেকে চলে আসবে? একটু আধটু দুষ্টুমি করলে সমস্যা কি? ছেলেটা তো এখনো বড় হয়নি, ছেলে মানুষে একটু থাকবি বলি আমার কপালে একটা আদর দিয়ে বলে। যা বাপজান, গিয়ে ফ্রেশ হয়ে আয়, অনেক ক্ষুধা লাগছে তোর। ওকে মাই গুলুমুলু আম্মু, তুমি আমার বেস্ট মা। আর বাপটা একটা হিটলার। বলেই এখান থেকে হাওয়া। তারপর আমি চলে আসি। আরে রাগ করো না, বড় হলেই সব ছেড়ে দিবি। রাখো তোমার বুড়ো অনাচে পড়ে, এখনো নাকি ছোট। অনাচে থাকা সহমত আমি বিয়ে করে নিলাম। খেয়ে মানে? আরে কুলকুল, তোমাকেই তো। কেন মনে নাই নাকি আমাদের রিলেশনের কথা? তোমার আব্বু জেনে যায়, তারপর অনার্সে থাকতেই। রাখো তোমার আজাইরা কথা। আচ্ছা, ও তো একটু ফাজিল টাইপের, এখন যদি বিয়ে করে দিই? আমিও উঠে ভাবছি একটা বিয়ে করিয়ে দিলে প্যারা খেয়ে আমার মতো ঠিক হয়ে যাবে। প্যারা খেয়ে মানে? এই দাঁড়াও বলছি। দূর, কি থেকে কি বলে ফেলছি। বলেই এক দৌড়ে অফিসে। এদিকে আমি মনে মনে ভাবি, শালা টাকলো, তোমাকে দেখো কি করি। আরিফের কাছে ফোন দিলাম। কিরে হালার পোদ, খবর কে? দোস্ত, ওই টাকলোকে আমি ছাড়বো না। আম্মু সব জেনে গেছে আর ঝাড়ু দিয়ে আচ্ছা মতন দিচ্ছে। কি কস মামা, আমারও সেম অবস্থা। এর জন্যই তোকে ফোন দিছে। ইয়াসিন সাব্বিরকেও খবর দে। ইয়াসিনকেও আঙ্কেল আচ্ছা মতো দিচ্ছে। কারা? আমি সাব্বিরকে বলি। রাতে অ্যাটাক হবে টাকলুর বাড়িতে। কি ভাবছেন, অ্যাটাক মানে টাকা পয়সা মারবো? আরে না, প্রিন্সিপালের বাড়িতে কয়েকটা ডাব গাছ আছে। ডাবের পানিগুলো হ্যাপি মিষ্টি। স্যারের প্রতি রেগে গেলে এইভাবেই অ্যাটাক করি আর কি। তারপর খেয়ে দিয়ে ঘুম দিই। বিকেলে ঘুম ভেঙে যায় তৃষার জ্বালানোর কারণে। রেগে ঘুম থেকে উঠে গেলাম। এই পেতনি, তুই ঘুম ভাঙালি কেন? ভাইয়া, তুই জানিস না বিকালে আমি কি করি? জানি তো। বনু, রাগ দেখাইস না। কখন স্কুল থেকে আসলি? এই তো কিছুক্ষণ আগে এসে দেখি তুই ঘুমাচ্ছিস। দেখছেন কত বড় গুন্ডি, উল্টো আমাকে রাগ দেখায়। ওকে যা, র্যাকেট আর কক নিয়ে আয়। আসলে বিকেলে তৃষা ব্যাডমিন্টন খেলতে পছন্দ করে। এখন বিকেলে হালকা হালকা শীত পড়তে শুরু করছে। এই সময়টা র্যাকেট খেলার জন্য মজার, তাই আমাকে নিয়ে ব্যাডমিন্টন খেলে আর কি। তারপর আমাদের বাগানটাতে চলে আসে। রাস্তার সাথেই বাগানটা। যাই হোক, দুজনেই খেলা শুরু করে দিলাম। হঠাৎ একটা কক জোরে বাড়ি দেয়, যার কারণে রাস্তায় গিয়ে পড়ে। তৃষা আমাকে পাঠায়। গেট খুলে গিয়ে দেখি একটা মেয়ে ককটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি গিয়েই বলতে শুরু করি, এই কে আপনি? আমার কক ধরছেন কেন? উমা, মেয়েটা এদিকে তাকাতেই অবাক। এ কি, এ তো ক্লাসের ম্যাডাম। আমাকে দেখে রাগে কটমট করছে। কিছু বলার আগেই ম্যাডাম আমার কলার ধরে ফেলে। তারপর বলল, এই স্টুপিড, তোর বল আমার মাথায় লাগে কেন? আরে এটা কি, আমি দেখছি, প্লিজ ছেড়ে দেন। ক্লাসের কাহিনীটা আমি ভুলে যাইনি, তার উপর আবার অপরাধ করেছিস। এই নে। বলেই একটা ঘুষি মারে। ঘুষি খেয়ে ধুম করে ছিটকে পড়ি। ম্যাডাম শয়তানি হাসি দিয়ে চলে যায়, সাথে একটা ফ্লাইং কিস। ম্যাডাম মনে মনে ভাবে, তারা আছে, না হলে তোকে আচ্ছা মতো ধোলাই দিতাম। তোদের সব কটাকে এক এক করে দেখে নিব। শালি, তোকে আমি দেখে নিব। ইস, ও মা গো, তলপেট ফাটিয়ে দিল। কি শক্তি গুন্ডিটার হাতে। কি আর করব, ব্যথা নিয়ে চলে আসে। তারপর তৃষার সাথে কিছুক্ষণ খেলে সন্ধ্যা হতেই ফোনটা বেজে ওঠে। দেখি সাব্বির কল দিয়েছে। কই মামা, আমরা সবাই তো রেডি হয়ে আস্তানায় বসে আছি। আস্তানা মানে আমাদের হাঁটটা দেওয়ার জায়গা। দাঁড়া আসছে।
ওকে তাড়াতাড়ি আয়। তারপর চুপি চুপি ঘর থেকে বের হচ্ছে, কারণ কাল রাতে দেরি করছিলাম, তাই আম্মু নিষেধ করছিল রাতে ঘর থেকে বের হতে। আস্তে আস্তে নিচে নামলাম। দরজার কাছে আসতেই আম্মু বলে উঠল, খবরদার আর এক পাও সামনে দিবে না, আজকে কোথাও যেতে পারবে না। প্লিজ আম্মু, আজকের মতো যেতে দাও, আর কোনোদিন রাতে ঘর থেকে বের হব না। তুমি না আমার বেস্ট আম্মু। আচ্ছা, মনে থাকে যেন এটাই লাস্ট। ওকে, আই লাভ ইউ মাম্মি। এখন তো আই লাভ ইউ যেতে না দিলে খারাপ আম্মু। ইস, এত বকবক করো না বলেই এক দৌড় দিলাম। আসলে রাতের অভিযানগুলো অনেক রোমাঞ্চকর, তাই বেশিরভাগ অভিযান রাতেই দিই। সোজা আড্ডার জায়গায় উঠলাম। গিয়ে দেখি হারামিগুলা কিকোর অটোমোবাইলের ওপর বসে আড্ডা দিচ্ছে। আমি যেতেই সবগুলো উঠে গেল। তারপর চুরি করার প্রয়োজনীয় জিনিস নিয়ে অটোমোবাইল কিকোর ভেতর উঠে গেলাম। আমরা উঠতেই, বন্ধুরা আজ কিসের মিশনে যেতে হবে? একটা চুরি করব। তোমরা দিন দিন দুষ্ট হয়ে যাচ্ছ। এই কথা শুনে বললাম, এই সাব্বির, কিকোর কথা বলার অটোমোবাইল প্রোগ্রাম অফ কর, না হলে জ্ঞান দেওয়া শুরু করবে। বেটা থাকো। আরে মামা আসতে, কুল কুল, বন্ধ করছি। বন্ধ না করলে কিকো একটার পর একটা কথা বলবেই। এইভাবে চলে আসলাম প্রিন্সিপালের বাড়ির কাছে। গাড়ি কিকো অটোমোবাইল অনেকটা আগে পার্ক করে আসলাম, না হলে ঝামেলা হবে। আস্তে আস্তে সব জিনিস নিয়ে চলে আসলাম। গেটের সামনে দারোয়ান রাখা, তাই দেয়াল টপকে ভেতরে যাওয়া লাগবে। দেয়ালটা বেশি উঁচু নয়, তাই সবাই সহজেই টপকে গেলাম। আমি নারকেল গাছে চড়তে পারি, তাই নিজেই উঠলাম। কোমরে একটা রশি গুজে নেই, পকেটে ছুরি নেই, যাতে ডাবের ছড়া কাটতে পারি। কয়েক মিনিটের ভেতর লাফিয়ে লাফিয়ে গাছে উঠে গেলাম। ছড়ার মাঝে রশি লাগিয়ে দে। এভাবে 3-4টা ছড়া নিচে ফালানোর পর একটা ডাব এসে ইয়াসিনের পায়ে লাগে। ইয়াসিন ও মাগু বলে চিৎকার করে ওঠে। তখন কে যেন ব্যালকনি থেকে মেলি কণ্ঠে বলে ওঠে, কে ওখানে? শব্দ শুনে আমার অবস্থা যায় যায়। খাই সেরে হালার উপর ইয়াসিন না মনে হয় মামলা খাওয়াবে। তাড়াতাড়ি নিচে নেমে এলাম। তারপর সবাই মিলে এক দৌড় দিলাম। দেয়াল পেরিয়ে রাস্তায় এসে নামে। রাস্তায় নামতেই সামনে যাকে দেখলাম, ভয়ে কলিজা কাঁপছে। আমাদের প্রিন্সিপাল। আমাদের দেখে উনি তো অবাক। কিরে, রাতের বেলা তোরা এখানে কি করছিস? দেখ তো, মনে হয় দৌড়ানির কারণে হাঁপাচ্ছিস। মাথায় কিছু কাজ করছে না, এখন কি বলবো। এইসব ভাবার মাঝে সাব্বির বলল, আসলে স্যার, আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম। বাড়িতে ফিরতে ফিরতে সন্ধ্যা নেমে যায়, তাই এদিক দিয়ে এসেছি আর কি। ও আচ্ছা, সারাদিন কি ঘুরলেই হবে নাকি? পড়াশোনাও তো করা দরকার। এখন থেকে মন দিয়ে পড়, কয়েক মাস পরে সেমিস্টার ফাইনাল শুরু হবে, তাই এত রাতে পর্যন্ত আড্ডাবাজি করবি না। ওকে স্যার, আসি তাহলে। তারপর তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি। ভদ্র ছেলেদের মতো বাসায় চলে আসি। আমরা আসতেই ম্যাডাম ওনার চাচুকে মানে প্রিন্সিপালকে বলল, চাচ্চু, নারকেল গাছের তলায় মানুষের গলার আওয়াজ পেয়েছিলাম। দেখো গিয়ে কোনো চোট্টোর আবার আসেনি তো? স্যার তখন কি যেন মনে করে গাছের তলায় যায়। গিয়ে তো অবাক, ডাবের বাঁধা পড়া, সাথে রশি লাগানো। স্যারের বুঝতে বাকি নেই কারা করছে। মনে মনে বলে, এই জন্যই ফাজিলগুলোরে এখানে দেখলাম। তোরা খাবি রাতের বেলায় কেন? আমাকে বললেই তো দিই, হারামজাদারা। এইদিকে সবাই যার যার বাড়ি চলে আসে। রাতে খেয়ে দিয়ে ঘুম পাড়ে। সকালে আলিফের ফোনে ঘুম ভাঙে। বিরক্তিভাবে ফোনটা রিসিভ করি। কি রে, আজকে যাবি কলেজে? কেন, তোরা যাবে না? মাম্মা, আমার খুব ভয় করছে, রাতের আকাম যদি জেনে ফেলে। ধুর, কোনো প্রমাণ আছে নাকি? আমরা এই দিক দিয়ে এসেছি দেখে কি আমরাই চোর নাকি? আচ্ছা, আসবো। ওকে। তারপর ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে কলেজে চলে যায়। গিয়ে দেখি সব হারামি এসেছে। আমি ওদের সাথে যোগ দিলাম। ক্লাস শুরু হতে এখনো অনেক সময় বাকি, তাই পুকুর পাড়ে যাই। আম গাছের দিকে তাকাতেই অবাক হয়ে যায়। নীলা, আমাদের ক্লাসমেট, ওড়না গাছে পেঁচিয়ে কি যেন করছে। দেখ সাব্বির, ওটা নীলা না? সাব্বির ওদিকে তাকিয়ে বলে উঠল, আরে নীলা কি করছে? আত্মহত্যা করছে নাকি? এই চল সবাই তাড়াতাড়ি। সাব্বির কথা শুনে এক দৌড়ে নীলার কাছে গেলাম। যা ভাবছি তাই, আত্মহত্যাই করতে যাচ্ছে। তাড়াতাড়ি ওকে নামালাম। নামিয়ে দিলাম ঠাস করে একটা চর। বুঝলাম কি কষ্টের জন্য তুই এসব করতে যাচ্ছিস। নীলা কিছুই বলছে না, শুধু ফুপিয়ে কান্না করছে।
রাগে বললাম, এসব ফাইজলামির মানে কি? তখনই নীলা বলল, না, ফাজলামি না। আমার মরলেই ভালো হবে। কিভাবে আমি সমাজে মুখ দেখাবো? এর চেয়ে মরাই ভালো। এতক্ষণে আমার নোংরা ভিডিও হয়তো সবাই দেখেছে। মানে বুঝলাম না, কি হয়েছে নীলা? সব খুলে বল প্লিজ। নীলা শুধু কান্নাই করছে। তখনই রিয়া এসে বলতে লাগে, আসলে হয়েছে কি, ওর গোসল করার ভিডিও করেছে অনাথ 3য় বর্ষের রনি। ওটা দিয়ে নীলাকে ব্ল্যাকমেল করছে। ওর সাথে রুম ডেটে না গেলে নাকি ভাইরাল করে দিবে। নীলাকে বোঝালাম চল পুলিশের কাছে, কিন্তু ও মানছে না। আমি ওর সাথেই ছিলাম। কোন সময় যে এখানে চলে এসেছে, এসব কি ওর করেছিল আমি জানি না। রিয়ার কথা শুনে মাথায় রক্ত উঠে গেল। তাড়াতাড়ি ইয়াসিনকে বললাম ব্যাগ থেকে আমার ল্যাপটপটা আনতে। ইয়াসিন ল্যাপটপটা আনার পর রিয়ার কাছ থেকে রনির মোবাইল নাম্বার নিলাম। তারপর রনির ফোনের অ্যাক্সেস নিয়ে নিলাম। ওর ফোন এখন আমার কন্ট্রোলে। ফোনটা হ্যাক করে আলিফ, সাব্বির, ইয়াসিনকে বললাম রনিকে ক্লাস থেকে ধরে মাঠে আনতে। আমি আসছি, ওকে আজকেই শাস্তা করব। তারপর নীলাকে দিয়ে নিজের হাতে ওই ভিডিওটা ডিলিট করালাম। ভিডিওটা ডিলিট করে নীলা কান্না থামায়। কিছু না বলেই জড়িয়ে ধরে বলতে থাকে, আজকে তুই না থাকলে কিভাবে আমি মানুষের সামনে মুখ দেখাতাম? মরা ছাড়া উপায় ছিল না। খবরদার মরার নাম কখনো মুখে আনবি না। এই শালাকে কলেজ ছাড়া করব। তোর কাছে ঋণী হয়ে গেলাম রে। দূর, আমার বোন থাকলে ঠিকই করতাম। আচ্ছা বাই, পরে দেখা হবে বলেই মাঠে আসলাম। এসে দেখি ওরা 3জন মিলে রনিকে কুত্তা পিটুনি দিচ্ছে। আমিও দিলাম কয়েকটা। শালার কত বড় সাহস আমাদের কলেজে এসে এসব করে। সব পোলা পাইন আমাদের দিকে তাকিয়ে আছে। সিনিয়র একটাকে মারছি, মারতে মারতে ওকে আধমরা করে ফেলি। তখনই কে যেন আমাকে পেছন থেকে ঠাস ঠাস করে চর মারে। তাকিয়ে দেখি ম্যাডাম। কিছু না বলতে দিয়েই বলল, কলেজে কি গুন্ডি করতে আসিস? আরে ম্যাডাম, আসলে আমাকে না বলতে দিয়ে বলতে লাগে। কি বলবি তুই? হুম হুম, যেভাবে মন চায় তাদের সেভাবেই চলবি। সিনিয়রদের মারবি, কিছুদিন পর মনে হয় শিক্ষকদেরও মারবি। ঘর থেকে মনে হয় একটারও মা বাবা শিক্ষা দেয়নি। তোদের মতো মনে হয় তোদের মা বাবা, না হলে কলেজে এসে এভাবে গুন্ডি করতি না। ম্যাডামের কথা শুনে চোখ দিয়ে পানি পড়ছে। মা বাবাকে গালি দেওয়াটা কলেজায় গিয়ে আঘাত লাগলো। কোনোদিন মা বাবা এসব করতে বলেনি, সহ্য করতে পারলাম না। সব স্টুডেন্টগুলা আমাদের দিকে কেমন করে তাকিয়ে আছে। সোজা সেখান থেকে চলে আসে। আমার পেছন দিয়ে ওরা 3জনেও চলে আসলো। ক্লাস থেকে ব্যাগটা নিয়ে চলে আসলাম আমরা। মনটা খারাপ লাগছে। ম্যাডাম আসল ঘটনা না জেনেই মা বাবাকে নিয়ে যা তা বলছে। কেউ কোনো কথা বলছে না। সোজা সাব্বিরের বাড়িতে চলে আসি। আমরা আসতেই নীলা আর রিয়া ম্যাডামের কাছে যাই। তারপর সব খুলে বলে। ম্যাডাম সব শুনে মুখের ভাষা যেন হারিয়ে ফেলছে। কোনো কথা বলছে না, মনে মনে বলতে থাকে, এটা আমি কি করলাম? না জেনে উল্টোপাল্টা সব দিলাম বলে নিজের কাছেই খারাপ লাগছে। না, ওদের কাছে মাপ চেয়ে নিব। দূর, কলেজ থেকে চলে গেছে, না বিকালে গিয়ে যেভাবেই হোক মাপ চেয়ে নিব। এদিকে আমরা গাড়ি নিয়ে চলে আসি নদীর কাছে। মন খারাপ থাকলে সবাই এখানেই আসি। তারপর অনেকক্ষণ ঘোরাঘুরি করে বাড়ি চলে আসি। দরজার কাছে আসতেই আম্মু বলল, কি রে, আজকে তাড়াতাড়ি চলে আসলি কেন? ভালো লাগছে না। শরীর খারাপ নাকি? আরে না, বলেই রুমে চলে আসে। না হলে একটার পর একটা কথা বলবেই। আসতেই সাব্বির ফোন দেয়। রিসিভ করার পর বলল, জাকির, ড্রাগন গ্যাংয়ের কালো টাকার আস্তানা চিনে গেছি। কিভাবে? কাল বাড়ি ফেরার পথে একটা অবৈধ গাড়ি দেখি, তো মনে মনে সন্দেহ হয়। তাই বুদ্ধি করে একটা ক্যামেরা লাগিয়ে দেয়। রেমা ক্যালেঙ্গার ওদের গোপন আস্তানা। এই মাত্র পিসিতে এসে দেখলাম। কি কস মামা, সত্যি? সবাইকে খবরটা দিয়ে ফেলি। কি ভাবছেন? কিসের আস্তানা, কিসের ড্রাগন কিং? আসলে আমরা হ্যাকিং এর একটা যন্ত্র বানাতে চেয়েছিলাম। ওটা বানাতে একটা ডিভাইস লাগবে, চায়না থেকে আনতে হবে। দাম প্রায় 3000 মিলিয়ন বা 300 কোটির মতো টাকা দরকার। এত টাকা পরিবার থেকে কখনো পাবো না। তাই ড্রাগন গ্যাংকে টার্গেট করছে। বাংলাদেশে যত চোরাচালান, অবৈধ ব্যবসা, কালো টাকা সব ওদের আস্তানায়, যা চট্টগ্রামের রেমা কালেঙ্গায় অবস্থিত। আমরা ওদের লুট করার প্ল্যান করে যন্ত্রটা কেনার প্ল্যান করেছি। এদের টাকা গায়েব হলে কখনো প্রকাশ করবে না, কেননা প্রকাশ করলে উল্টো তারাই মারা খাবে।
মিশনটা মোটেও সহজ নয়, বিপজ্জনকও বটে, প্রাণহানিও হতে পারে। যাই হোক, রিস্ক না নিলে জীবনে সফল হওয়া যায় না। রেমা কালিঙ্গা যাওয়ার জন্য আমাদের একমাত্র সঙ্গী হলো কিকো অটোমোবাইল। জানেনই তো, এআই মেশিন দিয়ে তৈরি, সাধারণ গাড়ির চেয়ে আলাদা। যাই হোক, ঘর থেকে পারমিশন নিতে হবে। কিভাবে পারমিশন নিব বুদ্ধি আসছে না। হঠাৎ মনে হলো আমরা ট্যুর দিতে পারি। নিশ্চয়ই ঘোরার কথা বললে কিছু বলবে না। সবাইকে ফোনে জানিয়ে দিলাম এই বুদ্ধিটা কাজে লাগাতে, কারণ বাংলাদেশে ঘোরার জায়গাগুলোর মধ্যে চট্টগ্রাম একটি। তাই এখানে গেলে ঘোরাও হলো, মিশনও হলো। আজ রাতেই রওনা দিব। ঘর থেকে 3 দিনের জন্য পারমিশন নিলাম। তৃষাকে মানাতে অনেক কষ্ট হলো, আমাকে ছাড়া একদমই থাকতে পারে না। 3 দিনের ব্যাপার, তাই একটু মন খারাপ করে। অবশেষে রাজি করাতে পারলাম। সব জিনিসপত্র গোছাতে লাগে, যা যা দরকার। সন্ধ্যাবেলা প্রয়োজনীয় সব জিনিস নিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে সাব্বিরের আন্ডারগ্রাউন্ড রুমে চলে আসে। এসে দেখি হারামিগুলা আগেই চলে এসেছে। আন্ডারগ্রাউন্ড রুমে দেখি কিকো ভাই, সাব্বিরের আলিফ যেন কি কাজ করছে। কিরে, কিকোর অটোমোবাইল কোনো প্রোগ্রাম চেঞ্জ করিস নাকি? বেটা, আমরা যাবো কোথায়? কেন? তাহলে জঙ্গলের নেট পাবো কি করে? যদি ক্যামেরা থাকে তাহলে তো আগে হ্যাক করতে হবে, তার জন্য দরকার নেটওয়ার্ক। জঙ্গলে তোর কি মনে হয় নেটওয়ার্ক পাবো? তাই কি করে সাথে স্যাটেলাইটের সংযোগ দিচ্ছি। ইস, এটা তো ভেবে দেখিনি। তুই ভাবলি কিভাবে? মাথায় তো এখন সিনিয়র ম্যাডামের চিন্তা। ধুর, রাখ তোর ফালতু কথা। ড্রোনগুলা কই? চল দেখি ঠিকঠাক আছে কিনা। দেখে নেওয়া দরকার, না হলে পরে সমস্যা দিলে ঝামেলা হবে। তারপর ড্রোনগুলা দেখলাম, না ঠিকঠাকই আছে। কয়েক ঘন্টার ভেতর সব রেডি করলাম। রেডি করে যাত্রা শুরু করি। ঢাকা টু রেমা কালিঙ্গা, মিশন হাইজেক দ্য ড্রাগন গ্যাং। পাঠকরা, আপনারাও কিন্তু শীতে ঘোরার জন্য রেমা কালিঙ্গা বেছে নিতে পারেন। বিরাট বড় জঙ্গল, নানা জীবজন্তুর সমাহার। বিশেষ করে রোমাঞ্চ বিলাসীরা এখানে রাতে ক্যাম্পিং করে। গাড়ি উঠে আলাদা একটা মজা কাজ করছে। এত বড় একটা মিশন, আমাদের জীবনের প্রথম এত বড় একটা মিশন করতে যাচ্ছে। ভাবতে অবাক লাগছে, করতে যাচ্ছি অ্যাটাকিং দ্য ড্রাগন টিম। আমারও সেই রোমাঞ্চকর লাগছে। এত বড় টিমকে নাকা সুবানি খাওয়াবো? ধুর শালার পোতাইন, আগে কমপ্লিট করি। এইসব ফাইজলামি করতে করতে ঘুমিয়ে যাই। ঘুম থেকে উঠে দেখি চট্টগ্রাম শহরে এসে পৌঁছে গেছি। আবার ভাইবেন না ঘুমিয়ে গেছি। অ্যাক্সিডেন্ট হলাম না কেন? আগেই বলছি, কিকো রোবোটিক্সের মতো পুরো বাংলাদেশের হাইওয়ে চেনে। অটো ড্রাইভিং করতে পারে। যাই হোক, গাড়ি থেকে নেমে নাস্তা করে নিলাম। শহর থেকে রেমা কালিঙ্গার দূরত্ব প্রায় 30 থেকে 40 কিলো হবে। তাই সরাসরি অ্যাটাক জীবনেও করা সম্ভব নয়। আগে প্ল্যান করতে হবে, ওদের আস্তানাটা চিনতে হবে, অ্যালার্ট জায়গাগুলো চিহ্নিত করতে হবে। তাই একটা রিসোর্ট বুকিং করি। রেমা কালিঙ্গার সাথেই ছোট্ট রিসোর্ট, আদিবাসীদের ছোট্ট ঘরের মতো। কিকোকে রিসোর্টটার পাশেই পার্ক করলাম। তারপর সব জিনিস রেডি করে রাখলাম। তার আগে রেমা কালিঙ্গায় একটু ঘুরে আসি। কিকোকে নিয়ে রওনা দিলাম জঙ্গলের রাস্তা আঁকা বাঁকা, তবে কিকোর চলতে সমস্যা হয় নাই। আমাদের মতো আরো অনেক পর্যটক, তারাও ঘুরতে আসছে। আমরা তো এসেছি মিশনে। যত জঙ্গলের ভিতর যাচ্ছি ততই গাছপালা ঘন হচ্ছে। সূর্যের আলো গাছের পাতা ভেদ করতে পারছে না। বৃষ্টিপাত হলেও বৃষ্টির পানি নিচে পড়ে না। ওমা, আশেপাশে তাকিয়ে দেখি মানুষ নেই। হঠাৎ একটা সাইনবোর্ড দেখতে পাই, বিপজ্জনক লেখা, জনসাধারণের প্রবেশ নিষেধ। তাই গাড়ি থামিয়ে দিই। তখনই 2 জন বিজিবি আসে। আমাদের উদ্দেশ্যে বলে, তোমরা এখান পর্যন্ত আসতে পারবা? এই সীমানার ভিতরে যাওয়া নিষেধ। এখান পর্যন্ত পর্যটন সীমানা, এরপর থেকে বিপদ সীমা, সরকার থেকে জনসাধারণের প্রবেশ নিষেধ। আমরাও কথা বাড়ালাম না, সোজা চলে আসি। কিছুক্ষণ ঘুরে রিসোর্টে চলে আসলাম। খেয়ে দিয়ে সবাই প্ল্যান করতে থাকি রাতে কিভাবে অ্যাটাক করব। আগে ড্রোন ক্যামেরাগুলো জঙ্গলের উপর দিয়ে চালায়, তাহলে নিশ্চয়ই ওদের আস্তানা পেয়ে যাব। ড্রোন তো পরে চালাবো, ড্রোন ছাড়াই ওদের আস্তানা পেয়ে যাব। কেমনে মামা? পরে বলছি, আগে ল্যাপটপটা নিয়ে বাংলাদেশ পিজিবি সরকারি ওয়েবসাইটে ঢুকতো। আমার কথা মতো ও তাই করলো। এখন 6,91,213 আর 1,58,616 2টা নাম্বার সার্চ করতো। তারপর আলিফ 2টা নাম্বার দিল, বাট নো রেজাল্ট দেখাচ্ছে। কিরে, নো রিজাল্ট দেখাচ্ছে কেন? মনে আছে জঙ্গলে 2টা বিজিবির সাথে দেখা করছিলাম? তা এদের সাথে এটা সম্পর্ক কি? সম্পর্ক তো আছে,
এই নাম্বার দুইটা ওই বিজিবি দুইটার। বাট ওদের হলে তো এখানে নো রেজাল্ট দেখাতো না, কারণ বাংলাদেশের সব বিজিবিদের লিস্ট থাকবে ওই ওয়েবসাইটে। তার মানে কি বুঝলি? মানে সোজা এরা ফেক বিজিবি। এক্স্যাক্টলি মামা, ওটা মিথ্যা। ওরা নিশ্চয়ই অন্য কোনো ধান্দা মারছে। ধর বেটা, আর বোঝানো লাগবে না। আমার মনে হয় ড্রাগন গ্যাং এর কোনো সদস্য হবে। লোকদেরকে বোকা বুঝিয়েই এভাবে ফ্যাক বিজিবি সেজে লোকদেরকে বোকা বানানোর জন্য এভাবে ফ্যাক বিজিবি সেজে নিজেদের আস্থানার কাজ চালাচ্ছে। তাহলে জাকির, এটাই বোঝাতে চাইছস পুরো জঙ্গল আমাদের খুঁজতে হবে না, এই এলার সীমানায় গেলেই ওদের ডেরা পেয়ে যাবো। মামা ঝাক্কাস হয়েছে। বাহ জাকির, কিভাবে? মানে ওদের নাম্বার কখন নিলি? ধুর বেটা, ভুলে গেছিস? আমাদের টিমের একটা সংজ্ঞা, যাহাই সন্দেহজনক তাহাই করে লও। হ্যাকিং এর পাশাপাশি গোয়েন্দাও হয়ে যাবে। দূর, আগে প্ল্যান করি রাতে কিভাবে অ্যাটাক করব। আগে ড্রোনটা ওই জায়গায় একবার পাঠা, তারপর সব জেনে একটা ম্যাপ বানিয়ে ফেলি, তাহলে আমাদের জন্য অ্যাটাক করা সহজ হবে। দারুণ আইডিয়া। তারপর দুইটা ড্রোন ছাড়ি, সাইলেন্সার লাগিয়ে, না হলে শব্দ পেয়ে বুঝে যাবে। একটা দিয়ে রাস্তাগুলা, আরেকটা দিয়ে বিপদ সংকেতগুলা খুঁজে বের করি। অবশেষে ওদের ডেরাটা ড্রোনের মাধ্যমে পেয়ে গেলাম। দেখে মনে হয় কয়েক শত বছরের পুরনো। সে যাই হোক, ড্রোনগুলোকে সাব্বির আর আলিফ কন্ট্রোল করছে, ইয়াসিন আর আমি ভিডিও করছি। আরও একটা কাজ করে দিয়েছিলাম, একটা ড্রোন ক্যামেরার সাথে ফ্লাইং মশা ছিল। এটাও একটা ক্যামেরা, দেখতে মাছির মতো। সিসি ক্যামেরা দিয়েও এটাকে বোঝা যাবে না। এগুলাকে ড্রোন থেকে আলাদা করে দিলাম। মাছির মতো চারদিক ছড়িয়ে পড়ল। হঠাৎ দেখি একটা কালো গাড়ি এসে ডেরার সামনে থামে। একজন কালো মুখোশ পরা লোক একটা ব্রিফকেস নিয়ে বের হলো। দেখি টাকার ব্যাগের মতোই একটা ফ্লাইং মশা ওর পেছনে লাগিয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখি একটা দরজার কাছে আসে, লক করা, পাসওয়ার্ড দিতেই খুলে গেল। এভাবে প্রায় 3টা দরজা পেরিয়ে বড় একটা লকারের কাছে আসলো। D1 R2 A3 5N কোডটা দিতে লকার খুলে যায়। লকারটা খুলতেই অবাক, টাকার দিয়ে আস্তর বিছানো, মিনিমাম কয়েক হাজার কোটি টাকা হবে। তারপর লোকটা টাকাগুলো দিয়ে বেরিয়ে আসে, তারপর গাড়ি দিয়ে সেখান থেকে চলে আসে। আমরা ওর ড্রোনগুলোকে আমাদের কাছে নিয়ে আসে। সবাই হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। ঘরে বসে ওদের লকারের পাসওয়ার্ড খেয়ে দিলাম। তখন আমি বললাম, তোরা একটা জিনিস দেখছিস? ওই শালা কিন্তু এখানে থাকে না, টাকা নিয়ে শুধু এখানে রেখে চলে যায়। এটা কিন্তু আমাদের জন্য একটা সুযোগ হতে পারে। কিভাবে? আমরা কিন্তু ওর লোক হিসেবে যেতে পারি, তাহলে মারামারি বা ফাইট করতে হবে না, কারণ যা সিকিউরিটি দেখলাম এদের সাথে কিভাবে ফিরে উঠবো। তাও ঠিক, কিন্তু কেমনে? আরে বেটা, আমরা তো লোকারের পাসওয়ার্ড জেনে গেছি। যদি পাসওয়ার্ডগুলো এখানে পাহারা দেয়া লোকদের দেখায়, তারা ভাববে আমরা তাদেরই লোক, কারণ এই পাসওয়ার্ড একমাত্র মালিকরাই জানবে। ওরা তো বুঝবে না আমরা হ্যাক করছি, তাই ভাববে আমরা মালিক। আমাদের মুখ দেখে যদি চিনে ফেলে? আরে বেটা, আমরা মুখোশ পরে যাব, তাহলে চিনতে পারবে না। ওকে, তাহলে রাত পর্যন্ত অপেক্ষা করতে থাকি। তাহলে এটাই করব। চল একটা পার্টি দেই, তারপর আর কি উড়াধুরা লুঙ্গি ডান্স। প্রথম মিশনেই সফল হতে যাচ্ছে। এভাবে সূর্যটা পশ্চিম আকাশে অস্ত যায়। আস্তে আস্তে সন্ধ্যা নামে। সন্ধ্যা পেরিয়ে রাত নামতে শুরু করে। আমরাও সব জিনিস নিয়ে কিকুর ভেতর রাখি। আস্তে আস্তে কিকুকে চালু করে রিসোর্ট থেকে চলে আসি। লুকিয়ে আসছি, যদি রিসোর্টের মালিক দেখে ফেলে তাহলে ঝামেলা করবে। কিছুক্ষণের মধ্যে সেই সীমানায় এসে পড়ি। গাড়ির শব্দ পেতেই দেখি 4-5টা বিজিবির পোশাক পরা লোক এসে সামনের গুলি তাক করে। একটা সুইচে চাপ দিই, কয়েক সেকেন্ডে সাদা ধোঁয়ায় ভরে যায় আশপাশ। সবগুলো অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে। 8 ঘন্টার ভেতর জ্ঞান ফিরবে না। ম্যাপ অনুযায়ী বিপদ সংকেতগুলো সাবধানতার সাথেই পার হচ্ছে। সব বাধা পেরিয়ে ডেরাটির সামনে এসে থামি। গাড়ি থেকে নামতেই 10-12টা লোক গুলি নিয়ে সামনে এসে দাঁড়ায়। ওদের বসের ছবি দেখায় আর বলে, পাসওয়ার্ড আমাদের জানা, আমরা ওদেরই লোক। ওরা কিছুক্ষণ ভেবে ঘরে ঢুকতে দিল, কেননা পাসওয়ার্ড জানলে বসের লোকে, তাও যদি অন্য লোক হয় তাহলে পাসওয়ার্ড কখনোই জানবে না। আর পাসওয়ার্ড ভুল দিলে সাইরেন বেজে উঠবে। একজন এসে আমাদের নিয়ে যেতে থাকলো। প্রথম দরজার সামনে আসি, চারদিকে চেয়ে দেখি কমপক্ষে কয়েক শত লোক স্নাইপার নিয়ে দাঁড়িয়ে আছে। পাসওয়ার্ড দিলাম। আবার বাড়িতে গেলেও বলবে একদিন আগে কেন এসে পড়ছে, তাই আর বাড়ির দিকে না গিয়ে সোজা রাঙামাটির দিকে
উদ্দেশ্য সাজেক ভ্যালি, মেঘের রাজ্য সাজেক। তারপর গাড়িতে করে সোজা চলে আসলাম। সারা রাত জার্নি করার পর ভোর সকালে সাজেক গিয়ে পৌঁছাই। অসাধারণ একটা দৃশ্য উপভোগ করি, সূর্যোদয়ের দৃশ্য। সাজেকের সবচেয়ে মনোরম উপভোগ্য দৃশ্য হলো ভোরের সূর্যোদয়। কেউ সাজেক আসলে এই দৃশ্যটা উপভোগ করতে ভুলে যায় না। পর্যটকদের কাছে মেঘ ছোঁয়ার আনন্দের সাথে ভোরের সূর্যোদয় দেখা অনেক আনন্দের ব্যাপার। পাহাড়ের গায়ে সোনার থালার মতো জেগে মেঘের উপর উদিত হওয়া সূর্যটাকে দেখে মনে হয় এ যেন স্বর্গরাজ্য। যা সিন মনের রং তুলে দিয়েই ফুটিয়ে তোলা সম্ভব, বই বা গল্পের ভাষায় নয়। পাহাড়ে উঠে চোখ দুটো বন্ধ করে দুহাত ছাড়িয়ে লম্বা একটা নিঃশ্বাস নেই, হালকা মৃদু বাতাস। উফ, কি এক অসাধারণ অনুভূতি, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। এভাবেই সাজেক ভ্যালির দর্শনীয় স্থানগুলো ঘুরে ঘুরে বাড়িতে চলে আসি। অনেক আনন্দঘন পরিবেশে 3টা দিন কাটালাম, যা কখনো ভোলার নয়। যাই হোক, 3 দিন কলেজ যায়নি, তাই আজ সকালে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। হারামিগুলারেও ফোন দিয়ে জানায় দিলাম, আসলে আমাদের 4 জনের মধ্যে একজন ছাড়াও আড্ডা জমে না। বলা যায় এক প্রাণে 4 দেহ। প্রিয় সাইকেলটা নিয়ে ছুটলাম কলেজের দিকে। মনে হচ্ছে অনেকদিন কলেজ যায়নি, এরকম একটা ফিল হচ্ছে। এসব ভাবতে ভাবতে কলেজে চলে আসলাম। আড্ডাখানার দিকে চেয়ে দেখি একটাও হারামি এখনো আসেনি। সাইকেলটা পার্ক করে যেই না পা সামনে দিই, তখন কে যেন হাত টেনে শহীদ মিনারের পেছনে নিয়ে যায়। ওমা, চেয়ে দেখি গুন্ডি ম্যাডামটা। এরকম আচরণে রাগ উঠে গেল। আপনার সমস্যা কি? এইভাবে টান দিয়ে এখানে আনছেন কেন? তার আগে বল, তুই এতদিন কোথায় ছিলি? আমার ইচ্ছা, যেখানে মন চায় থাকবো, তাতে আপনার কি? আমার কি মানে? জানিস, তোকে খুঁজেছি। ও তাই নাকি? তা আমার মতো গুন্ডাকে খুঁজছেন কেন? প্লিজ মাফ করে দে, সেদিন না জেনেই কথাগুলো বলে ফেলেছিলাম। আসলে মেজাজ খারাপ ছিল, তাই কি থেকে কি বলে ফেলেছি মাথায়ও ঢোকেনি। আপনার মেজাজ খারাপ তা বলে আপনি আমাদের উপর রাগ ঝাড়বেন? মা বাবাকে নিয়ে উল্টো পাল্টা কথা বলবেন? ভালোই নাটক করেন। আরটা ছাড়েন বলছে। আগে মন থেকে মাফ করে দে প্লিজ। প্লিজ, ছাড়ার জন্য তো ধরিনি। রাখেন আপনার ফালতু কথা, যত সব। বলেই হাতটা ঝাড়ি মেরে ছাড়িয়ে নিয়ে আসি। এই দাঁড়া বলছি, কথা ছিল। আমি দাঁড়াইনি, না হলে আবার উল্টো পাল্টা বক বক শুরু করে দিবে। তুই যতই বাহানা করিস, তোকে নিজের করেই ছাড়বই। এই 3 দিনে তোকে ভালোবেসে ফেলেছি, তোকে ভোলা অসম্ভব প্রায়। এদিকে আমি এসে দেখি হারামি সবগুলাই এসে গেছে। আমি যেতেই, কিরে এতক্ষণ কোথায় ছিলে? আরে আর বলিস না, সেদিনের ঘটনার জন্য ম্যাডাম আমার কাছে মাপ চাইছিল আর কি। মাপ চাই? ভালো কথা। সিপাইকে? আরে আমি যেতে চাইনি, হাত ধরে জোর করে নিয়ে গেছে। আমার তো মনে হয় দোস্ত সামথিং সামথিং। বলেই সবগুলা হাসতে লাগলো। ধুর, রাগ তোদের ফালতু কথা। তখনই দেখি নীলা আর রিয়া এদিকে আসছে। এসেই বলতে লাগলো, কি রে, তোরা এতদিন কোথায় ছিলি? জানিস তোকে কত মিস করছিলাম। কেন? আমরা তো ঘুরতে গিয়েছিলাম। কত মিস করছিলাম। নীলার কথা শুনে সবাই অবাক। মিস করছিস মানে? আরে তোদের আর কি মিস করছিলাম, বুঝিস না, একসাথে সবাই পড়ি তাই। মনে মনে ইস কি থেকে কি বলে ফেললাম, বাট একবার যেহেতু তোকে ভালোবেসে ফেলেছি বলেই ছাড়বো। আচ্ছা, তোদের গ্রুপে নিস না কেন? বুঝলাম না, তোদের সাথে আমাদের নীলের সমস্যাটা কি? সমস্যা আছে, দেখতে নেই। আসলে কলেজের প্রথম থেকে রিয়া আর নীলা আমাদের সাথে বন্ধুত্ব করতে আসছিল, আমরা না করে দিয়েছিলাম। জানিনি তো, আমাদের একটা সিক্রেট বিষয় আছে, বাহিরের লোক ঢুকলেই সমস্যা হবে। দেখ, তোদের সাথে কলেজ পর্যন্ত কথাবার্তা বলা হয়, এটা কি বন্ধুত্ব না সাব্বির? না রে। সেটা তো ঠিক, বাট পার্মানেন্ট বন্ধুত্ব করা যায় না? ঘর থেকে যদি কেউ জানে মেয়েদের সাথে বন্ধুত্ব, তাহলে আজ তো গিলে খাবে। কথা ঘোরানোর জন্য বলল। তখনই নীলা বলে উঠল, জাকির চল তো, তোর সাথে একটু আমার কথা আছে। যা বলার এখানে বল। এখানে বলা যাবে না, চল একটু আড়ালে প্লিজ প্লিজ। যা মামা, দেখ কি বলে। আচ্ছা চল। তারপর নীলার সাথে একটু সাইডে আসলাম। কিছু না বলেই নীলার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। ওমা, এই মেয়ের মতি গতি দেখে অবাক হচ্ছি, কি করতে যাচ্ছে। তারপর নীলা বলতে লাগে, জানি না তুই কথাগুলো কিভাবে নিবি, কিন্তু আমি না বলে থাকতে পারছি না। জানিস, সেদিন রাতে তোর কথাগুলো খুব মনে পড়ছিল। নিজেই অবাক হয়ে যাই কেন এভাবে তোর কথা মনে পড়ছে। তোর ব্যবহারগুলো আমার কাছে আরও ভালো লাগতে শুরু করে। কলেজের সবাইকে নিজের বোনের মতো করিস, অন্যদের মতো মেয়েদের পিছনে ঘুরঘুর করিস না। এই আচরণটা আমাকে তোর প্রতি অবাক করে দেয়।
এভাবে দিন দিন কিভাবে যে মনের অজান্তে তোকে ভালোবেসে ফেললাম নিজেও জানি না। সিদ্ধান্ত নিয়েছিলাম এইসব প্রেম ভালোবাসায় জড়াবো না, কিন্তু তোকে ভালোবেসে পারলাম না। ভাবছিলাম এটা আমার আবেগ, কিন্তু জীবনের প্রথম ভালোবাসাটা কখনো আবেগ হয় না। চোখ বুঝলেই তোর চেহারাটা ভেসে ওঠে। তাই একটি কথাই বলতে চাই, আই লাভ ইউ। ওয়ান্ট ইউ লাভ মি? এক নাগারে কথাগুলো বলে থামল। নীলার কথা শুনে অবাক, দেখে মনে হয় সত্যি আমাকে ভালোবাসে, কিন্তু ও জানে না আমি প্রথম দেখায় একজনকে ভালোবেসে ফেলি, সে আবার ক্লাসের ম্যাডাম। কিভাবে যে ওকে এখন বোঝাবো, ধুর মাথায় ঢুকছে না। কি হলো, আমার উত্তর দে। দেখ নীলা, আমাকে বলতে না দিয়ে জড়িয়ে ধরে বলতে লাগলো, প্লিজ তুই না করিস না। আমি জানি তুই এখন বলবি আমাকে বোনের নজরে দেখিস, বিশ্বাস কর, সত্যি আমি তোকে অনেক ভালোবাসি। তখনই শুনি চরের শব্দ। ভাবছেন আমার গালে? আরে না, সে দেখি গুন্ডি ম্যাডাম নীলাকে ছাড়িয়ে 2 চর মারে। এই কলেজে কি প্রেমের জায়গা? লজ্জা করে না একটা ছেলেকে জড়িয়ে ধরে ভালোবাসার কথা বলতে? ম্যাডাম আমি। ওকে নাম বলতে দিয়ে ম্যাডামের কথা শুনে নীলা চোখের পানি মুছে সেখান থেকে চলে যায়। আপনি ওকে মারলেন কেন? আর আমার পেছনে আসতে না করার আপনি কে? আমি কে মানে? তোর পেছনে ঘুরলে ঠ্যাং ভেঙে দিব। আপনি ঠ্যাং ভাঙার কে? মনে মনে হাসি পাচ্ছে। আমি কে কয়েকদিন পরেই টের পাবি। হরামি বলে কি আমার জানটার পেছনে ঘুরবে, আর আমি কি বসে বসে দেখবো নাকি? মনটা বলছে কুত্তাটার হাড্ডি গুড্ডি ভেঙে দেই। না, আর দেরি করা যাবে না। আব্বু আম্মুকে বলে দিতে হবে, না হলে কোনো সময় ওই পেতনি এসে ছিনিয়ে নিয়ে যাবে। আচ্ছা, টের পাবো নে বলেই সেখান থেকে চলে আসলাম। মনে মনে হেব্বি আনন্দ লাগছে। ম্যাডাম তাহলে আমাকে লাইক করে। তারপর ক্লাসে গেলাম। সারা ক্লাস নীলা আমার দিকে অসহায় ভাবে তাকিয়ে আছে। ম্যাডাম তো দেখে রাগে ফুঁসছে। ক্লাস না হলে নীলার খবর করে ছাড়তো। যাই হোক, এক ক্লাস করে আমরা 4 জন চলে আসলাম, কারণ আজকে চায়না থেকে আমাদের সেই হ্যাকিং যন্ত্রটা আসার কথা। চাইনিজ উইচ্যাট সাইট থেকে অর্ডার দিয়েছিলাম। চায়নার গ্যাংটং প্রদেশ থেকে কুরিয়ার সার্ভিসে নিয়ে আসবে। কিছুক্ষণের মধ্যে সাব্বিরের বাড়ি চলে আসি। আমরা আসতেই একটা কালো গাড়ি এসে থামে। গাড়ি থেকে একজন চাইনিজ বের হলো, আমাদের হাতে যন্ত্রটা দিল। আমরাও 300 কোটি টাকা ওনাকে দিলাম। আপনারা আবার ভাইবেন না বাংলাদেশি টাকা চায়নায় কিভাবে চালাবে। আসলে চায়নার রিজার্ভ ব্যাংক থেকে টাকাগুলোকে চাইনিজ টাকা আর এমবিতে ট্রান্সফার করবে। চাইনিজের টাকাকে RM ইউএন বলা হয়। যাই হোক, আমরা যন্ত্রটা নিয়ে কাছে লেগে পড়ি। আসলে এটা একটা হার্ড ডিস্ক বা প্রসেসরের মতো। আমরা 4 জন মিলে কোডিং করে একটা অ্যাপ তৈরি করছি। এই অ্যাপে আমাদের সকল সিস্টেমে নিরাপত্তা দেওয়া হবে। কেউ আমাদের সিস্টেম হ্যাক করতে পারবে না। যদি কেউ করতে চায়, উল্টো তাদের সিস্টেম হ্যাক করে ফেলবে। তার জন্য দামি একটা হার্ড ডিস্ক দরকার। তাই চায়না থেকে এটা আনা হয়। সব কাজ কমপ্লিট করি। তারপর এই অ্যাপের একটা নাম দিই, JSY JC। এর মানে হলো J সমান জাকির, A সমান আলিফ, S সমান সাব্বির, Y সমান ইয়াসিন। স্যাটেলাইটের সাথে কানেক্ট করে দিই, যাতে দেশের বাইরে বা বহিরাগত কোনো অ্যাটাক আসলে আগে খবর পেয়ে যায়। হ্যালো ফ্রেন্ডস, আমি জেসি বলছি। হাই, আমি জাকির বলছি। হাই, আমি সাব্বির বলছি। হাই, আমি আলিফ বলছি। হাই, আমি ইয়াসিন বলছি। সবাই জেসির সাথে নিজেদের ফেস, চোখের রেটিনা, হাতের ফিঙ্গার ম্যাচ করে দেয়, যার ফলে জেসি শুধু আমাদের চিনবে, আমাদের অর্ডার ছাড়া কাজ করবে না। ইয়াহো, আজকে থেকে প্রফেশনাল হ্যাকিং শুরু। আমাদের সাথে লড়াই করবে। ডার্ক ওয়েবে ঢুকে আতঙ্ক সৃষ্টি করে ফেলব। জেসি ভয়েস। উফ মামা, আমাদের নাম শুনলে কেমন কেমন লাগে। ধুর, আগে বাংলাদেশের পর্ন সাইটগুলো খেয়ে দিতে হবে। যে কোনো মূল্যে পর্ন সাইট বন্ধ করতে হবে। মনে কর আমরা পর্ন সাইট অফ করে দিলাম, বাট বাংলাদেশের কোনো সাইট না থাকলে সবাই VPN ব্যবহার করে দেখবে। তাহলে উপায় আছে, সেটা সরকারের। কিভাবে? চায়না, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্যের দেশগুলোর নাম তো শুনছো? দূর, এসব দেশের নাম কে জানা। আরে মামা, কুল কুল, তুই কি জানিস চায়নাতে VPN করা সম্পূর্ণ নিষেধ। চাইনিজ কেউ যদি VPN ইউজ করে আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়া চালায়, তাহলে জরিমানা ধরা হয়, সাথে শাস্তিও আছে। এরা নিজেদের তৈরি অ্যাপ ব্যবহার করে। শুধু তারাই বাদে যারা প্রতি বছর বিভিন্ন দেশ থেকে চায়নায় পড়ালেখা করতে যায়। মানে শুধু ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য VPN ব্যবহার অনুমোদিত। আসলে প্রতি বছর বাংলাদেশ থেকে 2000+ স্টুডেন্ট ডিপ্লোমা, BSc, মাস্টার্স, PhD প্রোগ্রামে পড়ালেখা করতে চীনে পাড়ি জমায়। পৃথিবীর একমাত্র দেশ চীন।
যে কিনা সবচেয়ে বেশি স্কলারশিপ দিয়ে থাকে ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের জন্য। যাদের স্বপ্ন স্কলারশিপ নিয়ে বিদেশে পড়ালেখা করার, তারা কিন্তু চীন টার্গেট করতে পারেন। বিশেষ করে যারা মধ্যবিত্ত, তাদের জন্য চীন হতে পারে বেস্ট চয়েস। বলে রাখি, এসএসসির পর থেকেই চায়নাতে পড়ালেখা করার জন্য যাওয়া যায়। দুঃখিত, আজাইরা বকবক করার জন্য, তাও চীন প্রসঙ্গে আসছে তাই বলে দিলাম আর কি। মালয়েশিয়া বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ভিপিএন ব্যবহারে ধরা খেলে ডাইরেক্ট জেল, সাথে আবার জরিমানাও আছে। ঠিক সেভাবেও বাংলাদেশে ভিপিএন ব্যবহার নিষিদ্ধ করতে হবে। ঠিক বলছিস, সরকার থেকে একদম ভিপিএন ব্যবহার করা নিষেধ করতে হবে। তাহলে এখন থেকে পনসাইট, চটি গল্পের পেজ, গ্রুপ যা আছে সব জায়গায় এটা হবে। কঠোর আইন প্রয়োগ করতে হবে। চল কয়েকটা চটি গল্পের পেজ খেয়ে দিই, তারপর ফেসবুকের চটি পেজ আর গ্রুপগুলোতে 4 জন মিলে অ্যাটাকের পর অ্যাটাক চালাচ্ছি। এভাবে আধা ঘন্টার ভেতর 20টা চটি পেজ ব্যান্ড করে দিলাম। এখন থেকে শুরু হবে যে SY নামক ফাইটারদের যুদ্ধ, তা আবার ভার্চুয়াল জগতে। খারাপদের কাছে হয়ে উঠবে এক আতঙ্কের নাম। মনটা খুশি লাগছে। সবাই মিলে একটা পার্টি দিই। প্রথম মিশন শুরু করলাম। এভাবে মজা মাস্তি করে বাড়ি চলে আসি। বাড়ি আসতেই আম্মু বলতে থাকে, কি রে আজকে এত দেরি করলি কেন? আসলে আম্মু, কলেজ ছুটি হতে দেরি হয়েছিল। তখনই তৃষা বলে উঠল, দেরি হয়েছে না? আবার মারামারি করে আসছস? এই পেতনি তোকে। হয়েছে, আজ এরা চিল্লাচিল্লি না করে তাড়াতাড়ি রেডি হ। কেন, কোথাও যাবা নাকি? এক জায়গায় দাওয়াত আছে। কোথায়? তোর জন্য মেয়ে দেখতে যাব, ভাবি বানাতে যাচ্ছি। এই নে পেতনি, বলেই তৃষাকে দিলাম একটা কিল। এক দৌড়ে ওয়াশরুমে, তারপর ফ্রেশ হয়ে বাইরে যাই। ওমা, গিয়ে দেখি আব্বু গাড়ি নিয়ে হাজির। তোমাদের রেডি হতে এত দেরি লাগে কেন? এদিকে রায়ান আমাকে ফোনের পর ফোন দিয়েই যাচ্ছে। সাথে কি আর দেরি করি? তোমার ছেলে কলেজ থেকে দেরি করে ফিরছে। আমরা যেতেই আব্বু বলল। তারপর গাড়িতে উঠে বসলাম। কিছুক্ষণ পর একটা বাড়ির সামনে এসে থামে। ওমা, তাকিয়ে দেখি প্রিন্সিপাল স্যারের বাড়ি। এখানে আসছি কেন এসব ভাবতে ভাবতে দরজায় গিয়ে কলিং বেল দিলাম। একজন মহিলা এসে দরজা খুলে দেয়। কিছু না বলেই আম্মুকে জড়িয়ে ধরে বলতে থাকে, কেমন আছিস নীলিমা? কতদিন পর দেখলাম। তুই কি কম হারামি? বিদেশ চলে গিয়ে আমাকে ভুলেই গিয়েছিস। কি করে তোকে ভুলি বল? ভাইজান আপনি কেমন? এই তো ভালোই। তুমি তো বিদেশ গিয়ে আমাদের ভুলেই গেছে। আরে না, ভুলে গেলে কি ওয়াদার কথা মনে থাকতো? যাই হোক নীলিমা, তোর ছেলে মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। মেয়েটাও। তোর ছেলে ছোটবেলায় কত ফাজিল ছিল। আমি মনে মনে ভাবি, এরা কি আমাকে ফাজিল বলেই জানে না কে? এখনো ফাজিলের উস্তাদ। আজকে মনে হয় মান সম্মান খেয়ে দিবে। তারপর ভেতরে গিয়ে দেখি প্রিন্সিপাল আর একজন আঙ্কেল, সাথে ম্যাডাম। আঙ্কেলকে চিনি, আব্বুর সাথে কথা বলতে দেখতাম। আমরা যেতেই ভালো মন্দ জিজ্ঞেস করলো। ম্যাডাম দেখি আমার দিকে ফিরে চোখ টিপ মারে। কিছুই বুঝলাম না কি হচ্ছে এখানে। তখনই আমার ফোনটা বেজে ওঠে, তাই রিসিভ করার জন্য ছাদে চলে আসি। দেখি সাব্বির কল দিয়েছে। রিসিভ করে বললাম, কি হয়েছে বল। মামা, আলম সাহেবের টাকা রাখার ব্যাংকটা জেনে গিয়েছি। সব ইনফরমেশন আমার কাছে আছে। তাহলে সবাইরে জানায় দে, রাতেই অ্যাটাক হবে। আচ্ছা ওকে, রাখি এখন। এক জায়গায় আসছি। আসলে আলম সাহেব আমাদের শহরের মেয়র। সরকার থেকে শহরের বস্তির জন্য কয়েক কোটি টাকা ফান্ড আসে, বাট হালার পো তাদের টাকা মেরে দিয়েছে। সবকিছু খবর নিয়ে জানলাম এই টাকাগুলো পুবালি ব্যাংকে রাখছে। এটা শহরের কালো টাকা জমা রাখার ব্যাংক। যত রাজনৈতিক ব্যক্তিরা আছে সব বদমাইশগুলা এখানে টাকা রাখে। তাই রাতেই অ্যাটাক করার প্ল্যান করি, কারণ এইগুলা মেরে দিলে কোনো খবর ছাপা হবে না। যদি ছাপা হয় উল্টো এরাই ধরা খেয়ে যাবে। তারপর কল কেটে দিই। কল কেটে ঘুরে দেখি জাকিয়া ম্যাম আমার সামনে। ভয় পেয়ে গেলাম, কিছু শুনে ফেলেনি তো? কি রে, এতক্ষণ কার সাথে কথা বলছিলি? তা আপনাকে কেন বলবো? আমাকে বলবি না মানে? আমার দিকে এগিয়ে আসতে থাকে। কিছু না বলেই আমার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দেয়। পাক্কা 5 মিনিট লিপ কিস করে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে হাঁপাতে হাঁপাতে বললাম, এই এটা আপনি কি করলেন? বাবু রাগ করো না, বিয়ের পর কিসের সাইক্লোন শুরু করব। বিয়ে মানে?
আমার আম্মু আর তোর আম্মু ছোটবেলা থেকে বান্ধবী ছিল। তারা নাকি কথা দিয়েছিল বড় হয়ে আমাদের এক করে দিবে। এতদিন আমরা বিদেশে ছিলাম, আমি শুধু চাকরির জন্য এখানে আসছিলাম। পরে জানতে পারি তোর সাথে আমার আগের থেকেই বিয়ে ঠিক। এই জন্যই তো বলি, আন্টি আম্মুকে চিনে কিভাবে? আমি যদি নারাজি হই এই বিয়েতে? তোকে আমি আগে থেকেই ভালোবেসে ফেলেছি। বিয়ে ঠিক না থাকলেও জোর করেই বিয়ে করতাম। এখন তো সুযোগ আরো বেশি। তাহলে ভাব, তুই বিয়ে না করে পারবি কিভাবে? হুম। না, আমি একজনকে ভালোবাসি। কি বললি? বলেই তেড়ে আসছে। আরে থামেন, আগে শুনবেন তো কে সে। কে? আর কেউ নয়, আমাদের ক্লাসের নতুন ম্যামকে। ম্যাডাম আমার কথা শুনে জড়িয়ে ধরে বলতে থাকে, সত্যি? হ্যাঁ। তারপর খুলে বলি প্রথম দিনেই কিভাবে ক্রাশ খেয়েছিলাম। ইস, আমার বিশ্বাসই হচ্ছে না। এবার তো ছাড়েন। না, ছাড়বো না। আগে একটা কিস দে। ভাবি, আমি কিন্তু এখানে আছি। তৃষার কথা শুনে ম্যাম তাড়াতাড়ি ছেড়ে দিয়ে বলল, ফাজিল, তুই আসার সময় পেলি না? আমি কি জানতাম নাকি? যাই হোক ভাবি, এই হারামিটা না একটা মেয়েকে প্রেমপত্র দিয়েছিল, ওকে ইচ্ছা মতো দাও। কি? আরে থাম, আমাকে মার খাওয়ার জন্য বলছে। ঈশা, তুমি তো সেই দুষ্টু। জানো ভাবি, কুত্তাটা প্রতিদিন আমাকে মাইর দেয়, তাই তুমি একটু ওকে শাইস্তা করো। দাঁড়া তুই পেতনি। তৃষা এক দৌড়ে নিচে চলে যায়। আমরাও চলে আসি নিচে। নিচে আসতেই আম্মু বলল, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। বলো। জানি কি বলবে, তাও বললাম। তোর সাথে আমার বান্ধবীর মেয়ের বিয়ে ঠিক করেছি। শুনছি ও নাকি তোর ম্যাডাম। এখন তুই কি রাজি? তোমরা যা বলো তাই করো, আমি রাজি। বাহ, তুই এত ভদ্র হলি কবে? তুমি কি বলো হে আমার ছেলেকে? আরে মজা করছিলাম আর কি। আব্বুর কথা শুনে সবাই এসে দিল। এরা তো জানে না লাভ ম্যারেজ এটা, তাই আমি না বলতেই রাজি হয়ে গেছি। তারপর সবাই মিলে সিদ্ধান্ত নিল অনার্স ফার্স্ট ইয়ারের ফাইনালের পরে আমাদের বিয়ে। এখন আংটি পরিয়ে রাখবে। তারপর খেয়ে দিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি চলে আসি। দেখি সাব্বির মেসেজ দিয়েছে, সবগুলা চলে আসছে, আমি শুধু বাকি। কিভাবে যাব চিন্তা করছি। তখনই মাথায় একটা বুদ্ধি আসে। সোজা আম্মুর কাছে গেলাম। আম্মু, ইয়াসিনের মা বাবা নাকি গ্রামের বাড়িতে গেছে, ও একলা থাকতে পারবে না, তাই আমাকে বলছিল যেতে। এটা শোনার পর আম্মু অনুমতি দিল যাওয়ার জন্য। এক দৌড়ে ঘরের বাহিরে। সন্ধ্যা হয়ে গিয়েছে। বের হতেই দেখি সবাই কি নিয়ে হাজির। আমি সোজা উঠে পড়ি। এক টানে সাব্বিরের বাড়ি চলে আসি। আন্ডারগ্রাউন্ড রুমে গিয়ে প্রয়োজনীয় সব জিনিস নিলাম, নিয়ে বেরিয়ে পড়ি। কয়েক ঘন্টার ভেতর চলে আসলাম পুবালি ব্যাংকের সামনে। একবার ড্রোন চালিয়ে দিলাম। কোথায় কোথায় সিসি ক্যামেরা আর গার্ড দেওয়া আছে সব জেনে নিলাম। দ্রুত JASY এর কানেকশন ল্যাপটপের সাথে লাগিয়ে দিলাম। অর্ডার কর বন্ধু, কি করতে হবে? কানেকশন দিতেই আমাদের লোকেশনে যত সিসি ক্যামেরা আছে সব হ্যাক করে ফেল। ওয়েট ফর 5 মিনিটস। তারপর সবাই মুখোশ পরে ব্যাংকের সামনে আসলাম। ব্যাংকে প্রবেশ পথে 2টা গার্ড। সামনে গিয়ে স্প্রেটা ছেড়ে দিলাম, সাথে সাথেই অজ্ঞান। ভেতরে গিয়ে দেখি লকারের সামনে আরো 2টা। সরাসরি ওদের সামনে না গিয়ে স্প্রের বোতলটা খুলে ওদের সামনে ফেলে দিলাম। কিছুক্ষণের ভেতর সাদা ধোঁয়ায় ছেয়ে গেল চারপাশ। 2টাই মাটিতে লুটিয়ে পড়লো। লকারের সামনে গেলাম। সাব্বির ল্যাপটপ থেকে পাসওয়ার্ড বের করলো। তারপর লকার খুলে টাকাগুলো নিয়ে সোজা বস্তির সামনে, যাতে না চিনতে পারে তাই মুখোশ পরে আসলাম। এখানকার প্রধানকে ডেকে টাকাগুলো দিয়ে আসলাম। টাকাগুলো পেয়ে উনি আমাদের জড়িয়ে ধরলো। আসলে তাদের ঘর বাড়ি নির্মাণের জন্য সরকার থেকে টাকাগুলো দেওয়া হয়, তাই টাকাগুলো পেয়ে অনেক খুশি হয়। তারপর সেখান থেকে সাব্বিরের আন্ডারগ্রাউন্ড রুমে চলে আসলাম। শহরের দুর্নীতিবাজ নেতাদের লিস্ট বের করতে থাকি। সে অনুযায়ী যত ইনফরমেশন দরকার সব কালেক্ট করি। আজ থেকে দুর্নীতিবাজ যত এমপি মন্ত্রী আছে সবগুলার কালো টাকা হ্যাক করে প্রাপ্য জায়গায় বুঝিয়ে দিব। এভাবে প্রায় অনেক রাত পর্যন্ত কাজ করতে করতে কখন যে ঘুমিয়ে গেলাম টের পাইনি। ঘুম ভেঙে যাওয়ার পর দেখি এক একজনের ওপরে নিচে শুয়ে আছে। সবাইকে ডেকে তুললাম। ফ্রেশ হয়ে অনলাইনে খাবার অর্ডার দিলাম। খেয়ে দিয়ে সবাই যার যার বাড়ি চলে যায়। আজকে আর কলেজ যাব না, পুরো শহরটা একদিন ঘুরবো। নিজেদের শহরের অবস্থাটা দেখার জন্যই আর কি। সাথে আরো একটা প্ল্যান করব। যাই হোক, বাড়িতে চলে আসলাম। এসে দেখি ম্যাম আমাদের বাড়িতে। আমি যেতেই বলল, এত রাতে কোথায় ছিলে? আসলে আমার এক ফ্রেন্ডের বাবা মা গ্রামের বাড়িতে যাওয়ায় ওর সাথেই থাকতে হয়েছে। ও, তাড়াতাড়ি রেডি হও। কেন? কলেজে যাবে না? না,
আজকে একটু কাজ আছে তাই যাওয়া যাবে না বলেই আমি ঘরে চলে আসি। আমি আসতেই জাকিয়া ম্যাম আমার পেছনে ঘরের ভেতরে আসলো। এ কি, আপনি কলেজে না গিয়ে এখানে আসছেন কেন? আগে পাওনাটা তো নিয়ে যাই। কিসের পাওনা? না বুঝার ভান করে বললাম। কিসের পাওনা না বলেই একটানে ম্যামের শরীরের সাথে মিশিয়ে নেয়, তারপর ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দেয়। পাক্কা 5 মিনিট লিপ কিস করে ছেড়ে দেয়। বুঝলা জানো, ওটা আমার পাওনা, প্রতিদিন একটা করে দিতে হবে। বলেই ম্যাম চলে যাচ্ছে। তখনই আমি ম্যামের হাতটা ধরে একটানে আমার সাথে মিশিয়ে দিলাম। ম্যাডামের গোলাপি ঠোঁট দুটোর মাঝে আমার ঠোঁট ডুবিয়ে দিলাম। ইস, এ এক অন্যরকম অনুভূতি। কিছুক্ষণ পর ছেড়ে দিই। ম্যাম ছাড়া পেয়ে বলল, তুমি তো হেব্বি দুষ্টু, ম্যাডামকে লিপ কিস করো। কেন ম্যাম, ভালো হয়নি নাকি আরেক রাউন্ড দিব? ইস, তুই না সেই লুচ্চু হয়ে যাচ্ছ। ও মা গো, গুন্ডি ম্যামের লজ্জা লাগে দেখিয়ে। কি বললি? আমি গুন্ডি? অবস্থা দেখি ভালো নয়। এক দৌড়ে ওয়াশরুমে চলে আসলাম। এদিকে ম্যাম কিছুক্ষণ চিল্লাচিল্লি করে কলেজে চলে যায়। তখনই আমার পকেটের ফোনটা বেজে ওঠে। রিসিভ করতেই সাব্বির বলতে শুরু করে, জাকির সর্বনাশ হয়ে গেছে। ড্রাগন টিমের লোকেরা ইয়াসিনকে বন্দি করে রাখছে। কি দোস্ত, কিভাবে? তাড়াতাড়ি বল। ঢাকার জনি মাস্তানকে চিনোস? ড্রাগনের ডান হাত, সিয়াম আকন্দের ছোট ভাই। ওই এমপি সিয়াম? হ্যাঁ, ড্রাগন মাস্তান কি হয়ে যেন আমাদের খবর পেয়ে যায়, আর সে চিনেও যায় আমরা ঢাকার। তাই এই শালা এমপির ছোট ভাই মাস্তান জনের মাধ্যমে ইয়াসিনকে কিডন্যাপ করে। তুই কিভাবে খবর পেলি? তুই কি ভুলে গেলি আমাদের সবার সাথে লোকেশন ট্রেকার থাকে? ইয়াসিনকে ফোন দিয়ে দেয়, ওর মোবাইল বন্ধ করছে, মনে মনে সন্দেহ লাগে, তাই লোকেশন ট্র্যাক করে দেখি ও একটা গোডাউনে বন্দি। সামনে দেখি জনি মাস্তান আর ওই শালা এমপি সিয়াম বসে আছে, ইয়াসিনকে কি যেন জিজ্ঞাসা করছে। মামা, ওরা আবার ইয়াসিনকে কিছু করে ফেলবে না তো? তাড়াতাড়ি কিকোকে নিয়ে আলিফকে সাথে নিয়ে আমাদের বাড়ির গেটের সামনে এসে দাঁড়া। ওকে, আমি আলেপকে নিয়ে আসছি। জনির আস্তানার ভেতর। তোদের তো সাহস কম নয়, এতটুকু ছেলে হয়ে ডাক কিং এর রাজ্যে হাত বাড়াস? ভাইয়া, তুমি এসব না বলে ওকে বল ওর সাথে যেগুলো জড়িত আছে সবগুলোকে এখানে আনতে, না হলে ওকে জানে মেরে ফেলবো। ইয়াসিন হাসতে হাসতে বলতে লাগতো, ওদের ডাকাত হয় না, ওরা সব সময় ডাকার আগেই চলে আসে। ইয়াসিনের হাসা দেখে জনি রেগে কলার ধরে বলতে থাকে, ওই শালা, তোর ভয় লাগছে না? কিছুক্ষণ পর মৃত্যু হবে, এখনো হাসছিস? তোর বাপগুলো আসবে, দেখ কি অবস্থা করি। কিংয়ের অর্ডার পেলেই তোদের জমের বাড়ি পাঠিয়ে দিও। ওরা মৃত্যুর ভয় পায় না, যে গেম খেলতে অনেক ভালোবাসে। দেখবি কিছুক্ষণের ভিতরে এখানে চলে আসবে। এমপি সিয়াম আর সহ্য করতে পারেনি, ইয়াসিনকে লাথি মেরে ফেলে দেয়। শুয়োরের বাচ্চা, তোর বয়স কত হয়েছে? নাক টিপ দিলে দুধ বের হবে, আর তোরা বলিস তোরা ডেট গেম খেলবি? তখনই ওদের একটা চেলা এসে বলতে থাকে, বস, এ যেন একটা গাড়ি নিয়ে আমাদের লোকদের মারতে মারতে আসছে। না বস। এই কি বলিস? মাল খেয়েছিস নাকি? গাড়ি দিয়ে কিভাবে মানুষ মারে? না বস, তাড়াতাড়ি এখান থেকে চলে পিছনের দরজা দিয়ে পালিয়ে যাই। আমাদের একটা লোক বেঁচে নেই, ওরা খুবই ভয়ঙ্কর। তুই কি পাগল হয়ে গিয়েছিস নাকি? ওদের কথা শুনে ইয়াসিন জোরে জোরে হাসতে থাকে। তখনই দরজা ভেঙে ভেতরে একটা গাড়ি প্রবেশ করে। 3টা ছেলে বের হয়ে আসে। জনি আর সিয়াম আরো অবাক হয়ে যায়, এই পিচ্ছিগুলা নাকি আমাদের মারবে। জনি কিছু না বলে একটা লাঠি নিয়ে আমাদের দিকে তেড়ে আসে। তখনই 3জন মিলে ওদের উড়াধুরা কেলানি দিলাম। জনির পেছনে পা দিয়ে চেপে ধরে বললাম, তোরা আসলেই বোকা, তোদের চেলাগুলাকে মেরে আসলাম, তা জেনেও আমাদের মারতে আসে। জনি আস্তে আস্তে মুখটা তুলে বলতে থাকে, তোরা খুব বড় ভুল করছিস ড্রাগন গ্যাংয়ের সাথে পাঙ্গা নিয়ে। ও একটা রাক্ষস, পুরো একটা রাজ্য চালায়। ছোট নেতা থেকে শুরু করে দেশের এমপি মন্ত্রী যা আসে সবগুলোকে ড্রাগন কিং চালায়। আর তোরা বাচ্চা হয়ে ওদের লোকদের সাথে পাঙ্গা নিয়ে মরণের তোদের খুব নিকটে। ওকে লাথি মেরে চিৎকার করে বললাম, শোন, তোর ওই ড্রাগন কিং এর পতনের দিন চলে আসছে। ভাবিস না তোদের মেরে দিব। আমরা লুকিয়ে গেম খেলি না, তোদের কিং এর সাথে ফেস টু ফেস খেলা হবে। তোদের সব কটার সামনে ড্রাগন কিং এর সাম্রাজ্য গুড়িয়ে দেব। তোদের পাপের পরিমাণ তোদের থেকে বেশি হয়ে গেছে। কান খুলে শুনে রাখ, সেদিন আমরাই কিং এর আস্তানা থেকে 500 কোটি টাকা উধাও করেছিলাম। তোদের পোশাক কুত্তা আলম সাহেবের ব্যাংক আমরাই সেদিন লুট করেছি। তোরা ভুল করেছিস হ্যাকারদের সাথে পাঙ্গা নিয়ে। হ্যাকিং যুদ্ধটা এমন এক যুদ্ধ যে কারো পাপের রাজ্য নিমিষেই শেষ করে দিবে। আজকে থেকে তোদের প্রহর গুনতে থাকবি। ধ্বংসের বাই।
দেখা হবে তোদের সাথে খুব শীঘ্রই বলেই চারজন মিলে সেখান থেকে চলে আসলাম। আপনারা এখন ভাবতে পারেন এই ড্রাগন কিং এর সাথে আমাদের কিসের এত শত্রুতা। তাহলে চলুন ঘুরে আসি সেই ভয়ঙ্কর 2 বছর আগের অতীত থেকে। বছরের পহেলা মাস, সবেমাত্র আমরা তিনজন, আমি, আলিফ, ইয়াসিন এসএসসি পাশ করে ইন্টার প্রথম বর্ষে উঠে একসাথে 3জন এসএসসি পরীক্ষা দিই। তখনও সাব্বিরের সাথে আমাদের পরিচয় হয়নি। ইন্টারে ওঠার পর সাব্বির আমাদের দলে যোগ দেয়। 4 বন্ধু মিলে ভালোভাবেই দিন কাটাচ্ছিলাম। প্রতিদিন একসাথে কলেজে যাওয়া, মাসের শেষে ঘুরতে যাওয়া, এইসব মজা মাস্তিতে ভালোভাবে সময় পার হচ্ছিল। একদিন ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান করি। সেই সময় কিকো গাড়ি, অটোমোবাইল ছিল না, ট্রেন জার্নি করতাম। সবাই মিলে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত বেছে নেই। সেই অনুযায়ী ট্রেন দিয়ে ঢাকা টু চট্টগ্রাম রওনা দিই। সারা রাত জার্নি করে সকালে গিয়ে চট্টগ্রামে পৌঁছাই। সারাদিন অনেক ঘোরাঘুরি করে রিসোর্টে ফিরছিলাম। তখন হঠাৎ কারো বাঁচাও বাঁচাও চিৎকার শুনে থমকে যায়। আওয়াজটা অনুসরণ করে সেদিকে যাই। কয়েকজন গুন্ডা টাইপের লোক একটা মেয়েকে জোর করে হোটেলের দিকে নিয়ে যাচ্ছে। আমরা ওদের পিছু নেই। যেতে যেতে একটা হোটেলের সামনে গিয়ে থামে। মেয়েটাকে হোটেলে ঢুকিয়ে দিয়ে গুন্ডাগুলো পেছনে ফিরতেই আমাদের দেখে। আমাদের কোন লোকটা হাসতে হাসতে, কিরে বাচ্চারা, তোরা এখানে কি করিস? ড্রাগস লাগবে নাকি? ওই মাল আমাদের কিং পছন্দ করেছে, তাই ওকে ধরে আনছি। বসের প্রতিদিন একটা করে মেয়ে ভোগ করতে হয়, না হলে ঘুম আসে না। তোরা এখান থেকে চলে যা, আর কিছুক্ষণ পর বস চলে আসবে। তোদের দেখলে জমের বাড়ি পাঠিয়ে দিবে। একটা মেয়েকে রেপ হতে দিতে পারে না। আমরা এখনই পুলিশকে ইনফর্ম করব। বলে। এই কথা শুনেই সবগুলো বিকট হাসি হাসতে থাকে। একজন বলল, এই পিচ্ছি, তুই জানিস কে এই বস? পুরা চট্টগ্রাম শহরের অপরাধ জগতের কিং ড্রাগন। এমপি মন্ত্রী পর্যন্ত বসের ভয়ে পায়ে পড়ে, আর পুলিশ কিং এর জুতা নিয়ে হাঁটে। কারা তোদের এখানেই আমরা জমের বাড়ি পাঠিয়ে দিই। থানা যাওয়ার দরকার নেই। 4টা উপরে গিয়ে ভালো থাকিস। বলেই একটা ছুরি বের করে আমাদের দিকে এগিয়ে আসতে থাকে। ছুরি দেখে 4 জনের অবস্থা খারাপ। দৌড়ে সেখান থেকে চলে আসি। হাঁপাতে হাঁপাতে কোনো মতে রিসোর্টে উঠলাম। কেউ কোনো কথা বলছে না। তখন আমি বললাম, কে ড্রাগন রে? তাহলে সাংঘাতিক ব্যাপার। আচ্ছা, আমরা ওকে ধরার চেষ্টা করতে পারি। মজা করে বললাম, আচ্ছা এখন বাজে কয়টা? ঢাকার ট্রেন তাহলে পাবো 6:30-এ। ঢাকার উদ্দেশ্যে কর্ণফুলী ট্রেন ছাড়ে। তারপর সবাই মিলে সবকিছু গুছিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য হোটেল থেকে বের হই। বের হতেই কিছু মানুষকে দেখলাম একসাথে গোল হয়ে কি যেন দেখছে। আমরাও গেলাম। একটু ভিড় ঠেলে ভেতরে যেতেই দেখি একটা মেয়ের লাশ। লাশটা দেখা মাত্রই আমার মাথা ঘুরে যায়। কি ভয়ঙ্কর ভাবে মারা হয়েছে। ভালো করে দেখে অবাক, এটা তো সেই মেয়েটা গুন্ডাগুলো ধরে নিয়ে গেছিল। তার মানে ধর্ষণ করে মারা হয়েছে। কোনো মতে নিজেকে ঠিক করি। আলিফ আর ইয়াসিন মুহূর্তেই অজ্ঞান হয়ে যায়। এরকম ভয়ানক লাশ দেখে সেদিন কোনো মতে বাড়ি ফিরে আসি। চোখ বুঝতেই লাশটা চোখের সামনে ভেসে ওঠে। ফোন দিয়ে দেখি সবারই একই অবস্থা। সবাই আড্ডাখানায় জমা হই। মেইন উদ্দেশ্য ছিল এই টপিকটা নিয়ে আলোচনা করা। গিয়ে দেখি সবাই উপস্থিত। আমি গিয়ে বললাম, আমাদের কিছু করা দরকার, নালে ওই নরপশুটা না জানি আরো কত মেয়ের প্রাণ নেয়। আমি কোথায় যেন এই নামটা শুনেছিলাম। ঠিক মনে পড়ছে বলে সাব্বির চমকিত হলো। তখন আমি আব্বু আম্মুর সাথে লন্ডনে ছিলাম। একদিন আন্তর্জাতিক অপরাধ বিষয়ে একটা আর্টিকেল পড়েছি। হঠাৎ বাংলাদেশ নিয়ে একটা লেখা দেখা চোখে আটকে যায়। হেডলাইনটা ছিল, দক্ষিণ এশিয়ার মধ্যে অপরাধ জগতের শীর্ষ সন্ত্রাস ড্রাগন কিং। নারী পাচার থেকে শুরু কালোবাজারি, ড্রাগ সাপ্লাই, সব ধরনের অপরাধে জড়িত। কৌতূহলবশত পড়তে শুরু করি। যা জানলাম শুনে অবাক হয়ে যায়। এই তথ্য প্রযুক্তির উন্নয়ন হয়েছে, তবুও নাকি ওকে ধরা সম্ভব হচ্ছে না। এখনো পর্যন্ত দেশের আর্মি ফোর্স ওর পিছনে লেগে আছে, কিন্তু ধরতে পারছে না। দেখ, এটা তুই মজা করে বলছিস, কিন্তু একটা জিনিস করে কিন্তু ওকে ধরা সম্ভব। এই কথা বলিস না। আজ একটু চিন্তা করে দেখতো, ওই মেয়েটার জায়গায় আমার বা তোদের বোন যদি থাকতো, যত বড়ই ভয়ঙ্কর মাফিয়া হোক না কেন, প্রতিশোধের জন্য কিছু না কিছু তো করতাম। কি বলতে চাইছিস তুই? কারণ ওর সঠিক কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।
কোথায় থাকে, কোথা থেকে ওর সাম্রাজ্য পরিচালনা করছে, এইসব আমাদের দেশের আর্মি বা পুলিশ কেউই পাচ্ছে না, তাই ওকে ধরতেও পারছে না। ইয়াসিন, তোর মামানা আর্মির মেজর, আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে পারলে তুই তোর মামার সাহায্য নিতে পারবি না? রাখ তোর ফালতু কথা। হাজার হাজার সরকারি মিশন চালানো হচ্ছে ওকে তাড়ানোর জন্য, আর আমরা নাকি ওর পিছনে লাগবো। এত তাড়াতাড়ি মরার শখ নেই। তারপর চারজন মিলে হাতের ওপর হাত রেখে শপথ করি যে কোনো মূল্যে ড্রাগন কিংকে ধরবো। তারপর শুরু করলাম আমাদের কাজ। এভাবে হ্যাকিং শিখতে শিখতে প্রায় 2টা বছর লাগে। শুনলেন তো সেই অতীত। অনেকদিন পরিকল্পনা করে ওর সব ইনফরমেশন পেয়ে যাই, কোথায় কোথায় ওর গ্যাং ছড়িয়ে আছে, কারা কারা ওর সাথে জড়িয়ে আছে। এখন শুধু পরিকল্পনা মাফিক ওকে ধরব। জনির গোডাউন থেকে সোজা ইয়াসিনের মামার বাসায় আসলাম। আর্মি মেজর জেনারেল কামরুল হাসান, ওনার সাথে আমরা একটা প্ল্যান করি। কি প্ল্যান ড্রাগনকে ধরার সময় জেনে যাবেন। তারপর সবকিছু করে বাসায় চলে আসলাম। আস্তে আস্তে সন্ধ্যা নেমে যায়। তারপর খেয়ে দিয়ে কিছুক্ষণ পড়াশোনা করে ঘুমিয়ে যায়। পরীক্ষা চলে আসছে, তাই এখন তো একটু পড়াশোনা করা দরকার। সকালে ঘুমোচ্ছে, হঠাৎ বুকের ওপর ভারী কিছু অনুভব করি। তাকিয়ে দেখি ম্যাডাম পুরো বাচ্চাদের মতো হাত পা ছড়িয়ে শুয়ে আছে। দেখতে যা কিউট লাগছে, একটা পাপ্পি না দিয়ে পারলাম না। কিস করার সাথে সাথে ম্যাডাম আমার উপর উঠে বসে। তারপর বলল, তুমি না দিন দিন হেব্বি পুংঠা হয়ে যাচ্ছ, খালি সুযোগ পেলেই কিস করে ফেলো। এখন দেখো কি করি, বলেই মুখটা এগিয়ে আনছে। আমি সাথে সাথে আটকে দিলাম, আরে দাঁত ব্রাশ করি নাই। রাখ তোর দাঁত ব্রাশ, আমাকে কিস করতে দে। দেখছেন কেমন লুইচ্চা, দাঁত ব্রাশ করছি না তাও কিস করতে আসে। ধাক্কা দিয়ে বিছানার এক সাইডে ফেলে দিয়ে এক দৌড়ে ওয়াশরুমে দরজাটা লাগিয়ে দিই, না হলে যে লজ্জা এখানেও চলে আসবে। ম্যাডাম দরজা ধাক্কাচ্ছে। এই বদমাস, দরজা খোল, আমাকে আগে কিস দিলি কেন? আমি এদিকে ফ্রেশ হচ্ছে, ম্যাডাম দরজায় ধাক্কাচ্ছে। ফ্রেশ হয়ে টেবিলটা পড়তেই মনে পড়ে খাই সেরে প্যান্ট শার্ট আনি নাই। এখন কি করি? দরজার কাছে গিয়ে দেখি বাহির থেকে লাগানো। ম্যাডাম মনে হয় লাগিয়ে দিছে। চিল্লাচিল্লি শুরু করলাম। আমার চিল্লানি শুনে ম্যাম বলতে লাগলো, এটাই তোর শাস্তি, আমাকে ভেতরে না ঢুকতে দেওয়া। না দিমু না। এখন কি করবি? সুন্দরভাবে একটা কিস করতে দে, না হলে। প্লিজ দরজাটা খুলে কাপড়গুলো দিন, ঠান্ডা লাগছে। প্লিজ প্লিজ দিয়ে দাও, না হলে কলেজে দেরি হবে। আমার কথা শুনে ম্যাডাম কাপড়গুলো নিয়ে দরজাটা খুলে দেয়। আমি কাপড় নেওয়ার আগেই ভেতরে ঢুকে দরজা বন্ধ করে ফেলে। না হলে কি বলার আগেই টাওয়েল ধরে বলল, এই না না, আমার ইজ্জত শেষ বলেই জাকিয়া ম্যাম আমার খালি পিঠে হাত দুটো দিয়ে খামচে ধরে ঠোঁটের সাথে আমার ঠোঁট মিশিয়ে নেয়। কিছুক্ষণ লিপ কিস করে বুকের মধ্যে কিস শুরু করে দেয়। খয়েছে আজকে, মনে হয় বিয়ের আগেই বাসর করে ফেলবে। তাড়াতাড়ি আটকায়। ম্যাম এটা ঠিক না, কি করছেন এটা? ধুর, রাখ, আমাকে কিস করতে দে। আরে ম্যাডাম কলেজের সময় হয়ে যাচ্ছে, এসব কি করছেন বলেই জোর করে ম্যাডামকে আলাদা করলাম। আবার নেশাক্ত চোখে এগিয়ে আসছে, না কিছু একটা করতে হবে। কাপড়গুলো নিয়ে ম্যাডামকে ওয়াশরুমে রেখে বাহির থেকে দরজা লাগিয়ে দিলাম, না হলে কাপড় পরতেও দিবে না। ভেতর থেকে ম্যাম চিল্লাচিল্লি করছে। তাড়াতাড়ি কাপড় পরে দরজাটা খুলে দিয়ে এক দৌড়ে নিচে চলে এলাম। এসে সোজা খাবার খেতে বসে গেলাম। আমার পেছনে দেখি ম্যাম আসছে। তারপর খেয়ে দিয়ে ম্যাডামের সাথে গাড়িতে করে কলেজের দিকে রওনা দিই। গাড়ির ভেতরে ম্যাডাম বলল, তুই আমাকে বাথরুমের দরজা লাগিয়ে চলে আসছিলি কেন? আরে আস্তে, আপনি কি করছিলেন? আর একটু হলেই ম্যাডাম মুচকি হেসে বলল, আরেকটা হলে কি? ধুর কিছু না। তা বলতে হবে না, এর শাস্তি পেতেই হবে। বলেই ম্যাডাম সাইডে গাড়ি থামিয়ে দেয়। গাড়ি থামাতেই আমি ম্যাডামকে একটানে শরীরের সাথে মিশিয়ে দিই। বাহ, পিচ্চি দেখি আমার থেকে এক পা এগিয়ে। 5 মিনিট ঠোঁটে কিস করে চোখ বন্ধ থাকা অবস্থায় ছেড়ে দিই। ও হয়েছে এবার পিচ্ছি নাকি? বিয়ে হলেই টের পাবেন হে পিচ্ছি কি করতে পারে, দেখবেন খালি। এখন তাড়াতাড়ি কলেজ চলেন। তারপর কলেজ চলে আসলাম। ম্যাডামের গাড়ি থেকে আমাকে নামতে দেখে হারামিগুলো অবাক, সাথে কলেজের সবাই অবাক, কারণ ম্যাডামের সাথে আমাদের ঝামেলা হয়েছিল। বলে রাখি
ম্যাডাম আর আমার বিয়ের ব্যাপারে ওদের কিছু বলেনি, তাই ওরা কিছু জানে না। আমি ওদের কাছে যেতেই তারপর ওদের আমার আর ম্যাডামের বিয়ের ব্যাপারে বলি। আমার কথা শেষ না হতেই সবগুলা আমার উপর ঝাঁপিয়ে পড়ে। আমি কাঁদো কাঁদো গলায় বললাম, তোরা আমার সব কথা তো শুনবি? আমি জানতাম না কি ম্যাডামের সাথে আগে আমার বিয়ে ঠিক করা? জানলে কি তোদের বলতাম না? হয়েছে মামা, আর দুঃখ করতে হবে না। বিকালে তোকে ফকির বানাবো। রেডি থাকিস, এখন চল ক্লাসে চল গিয়ে। তারপর সবাই মিলে ক্লাসের দিকে আসতে থাকে। তখনই নীলা মাঝ পথে এসে দাঁড়ায়। আসলে নীলা, আমি বলার আগেই আরিফ বলল, না এটা মজা না, সত্যি। দেখো নীলা, জীবনে কাউকে পছন্দ হতেই পারে, আমরা নিজেও জানি না কখন হঠাৎ করে কাকে ভালো লেগে যায়। তোর ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। হয়তো তোর ভাগ্যে আমি ছিলাম না, এই জন্য তুই কষ্ট পাবি, এটার কোনো মানে হয় না। আমাকে ভুলে যা নীলা, নিশ্চয়ই আমার চেয়ে বেটার কাউকে পাবে। সব ভালোবাসার মানে পূর্ণতা না, কিছু ভালোবাসা আজীবন অপূর্ণতার বদ্ধ কুটিরেই আটকে থাকে। প্লিজ নীলা, ভুলে যা। নীলা কিছু না বলে চোখের পানি মুছতে মুছতে চলে যায়। নিজের কাছে একটু খারাপ লাগলো, হয়তো ম্যাডামকে আমি ভালোবাসি, তেমনি ভাবেও নিশ্চয়ই আমাকে লাভ করে। না পাওয়ার যন্ত্রণা কেমন শুধু শেখা খাওয়া লাভাররাই জানে। যাই হোক, সবাই মিলে ক্লাসে চলে আসে। 2 ঘন্টা যাওয়ার পর ইয়াসিনের ফোনে একটা কল আসে। ইয়াসিন কথা বলার পর বলল, ওকে তাহলে চল সবাই, আজ আর ক্লাস হবে না। তারপর আমরা 4টা সপ্তদর্শী ছেলে রোদের জমকালো আলোতে বেরিয়ে পড়ি কলেজ ক্যাম্পাস থেকে। অনেক রিসার্চ করে জানলাম ড্রাগন কিং এর বেঁচে থাকার মূল সম্বল হলো অবৈধ কারখানাগুলো, বিশেষ করে অবৈধ অস্ত্রের কারখানা, মদের কারখানা, চোরাচালান কারবার। এগুলোর আয় দিয়েও বিরাট একটা বাহিনী পালন করে। জায়গায় জায়গায় ওর টিমের লোকেরা এইসব খুবই গোপনভাবে সামলায়। প্রায় ওর 15টার মতো বড় বড় কারখানা আছে, 5টা চট্টগ্রামে আর 3টা ঢাকায়, বাকিগুলো বিভাগীয় জেলাগুলোতে। তাই একটা নীল নকশা বানাই, আগে ওকে অর্থনৈতিক দিক দিয়ে নিঃস্ব করব। তাই এর জন্য দরকার সামরিক শক্তি। সেদিন ইয়াসিনের মামার সাথে এটা নিয়ে আলোচনা হয়। উনি আমাদের সিক্রেট একটা স্পেশাল আর্মি ফোর্স দিবেন, শুধু ঢাকা আর চট্টগ্রামের মিশনের জন্য। বাকিগুলোর জন্য উনি আলাদাভাবে পদক্ষেপ নেবেন, কারণ ঢাকা চট্টগ্রামের অবৈধ কারখানাগুলোই হচ্ছে আমরা শুধু ওদের লিড দিব, বাকি ধ্বংসের কাজ ওরাই চালাবে। তাই এখন মিশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। কিছুক্ষণ পরই আমাদের আস্তানা মানে সাব্বিরের বাড়ি চলে আসি। সবকিছু নিয়ে রেডি হয়ে অটোমোবাইল দিয়ে নির্দিষ্ট জায়গায় চলে আসি। কয়েকটা আর্মির গাড়ি দাঁড়ানো, সামনে একটা 30 বছর বয়সী কমান্ডো আমাদের দেখে হাসতে হাসতে বলতে থাকে, আমাদের মেজর সাহেবের মাথা নেহাত খারাপ হয়ে গেছে। ওনার কথা শুনে রাগ হতে লাগলো। কর্মদক্ষতা বয়সের মধ্যে সীমাবদ্ধতা থাকে না, শুধু দায়িত্ববান হলেই হয়। ও আচ্ছা, তাহলে তোমাদের কি দক্ষতা? আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, আগে আপনারা ড্রাগনের কোনো হদিস পাননি কেন? সঠিক তথ্য পাওয়া যায়নি বলে, কারণ এটা অনেক কঠিন ছিল। তাহলে এখন যে হদিস পেলাম, এটা কে বের করেছে? নিশ্চয়ই আপনার মেজর বলছে আমরাই ওকে ধরার নীল নকশা বানাচ্ছি। তাই কাউকে নেগলেক্ট করা ঠিক না, সবারই কিছু না কিছু দক্ষতা আছে। আমার কথা শুনে দেখি কমান্ডার মুখ কালো করে ফেলেছে। যাই হোক, সবাই রেডি হয়ে মিশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। ঢাকার মধ্যে ওর কারখানাগুলো একসাথে হয় বেশি সময় লাগেনি। সবগুলোকে মাইন দিয়ে গুড়িয়ে দিয়েছি। যেগুলোই বাধা দিতে আসছে সোজা ক্রস ফায়ার, কারণ সরকার থেকে এটার নির্দেশ এসেছে। এদিকে ড্রাগন কিং এর পকেট থেকে গুলিটা বের করে সাথে সাথে লোকটার বুকের ভেতর পুরো পিস্তলের গুলি লোড করে দেয়। কিং এর রাগ দেখে সিয়াম আর জনি ভয়ে কাঁপতে থাকে। তখন সিয়াম আর জনি সেদিনের সব ঘটনা খুলে বললে কিভাবে আমরা কিংকে থ্রেট দিয়েছিলাম। এইদিকে আমরা মিশন শেষ করে বাড়ি চলে আসি। বাড়ি আসতেই সাব্বির ফোন দেয়। রিসিভ করে বললাম, কিরে এখন আবার কি হয়েছে? মামা, তুই যেটা বলেছিলি সেটাই হয়েছে। মানে? ড্রাগন কিং ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে আমাদের ধরার জন্য, সাথে আবার জনি এমপি সিএম আছে। কিভাবে জানলে? ভুলে গেলি ফুলের দেশি বস? এরা এখন কোথায় আছে সব তথ্য আমাদের সুপার কম্পিউটার শো করেছে। আমরা ইচ্ছে করলে কিন্তু ওকে এখানে খতম করে দিতে পারি। দূর বেটা, খেলা জমার আগেই শেষ করে দিলে রিক্স নেওয়ার মজাই থাকে না। ওকে ওর সামনে নিজের ধ্বংস সচক্ষে দেখাবো। কেমনে করবি?
এখন চল চট্টগ্রাম চলে যাই, সেখানে মিশন শুরু করি। ওকে, তাহলে রেডি হয়ে নে। আর শোন, আমাদের ইয়াসিনকে নিয়ে যাব না, আমরা 3 জন যাব। মানে বুঝলাম না মামা, ইয়াসিন থাকবে না মানে? যেটা বলছি সেটা কর। আমরা যে যাব ইয়াসিন যেন না জানে। 3 জন আজকেই রওনা দিব। আচ্ছা, তুই যেটা বলেছিস সেটাই হবে। তাহলে সন্ধ্যার দিকে রওনা দিব। ওকে বলেই ফোন কেটে দিই। এখন ঘর থেকে পারমিশন নেওয়ার পালা। কি করি, আম্মু তো মনে হয় পারমিশন দিবে না। ইয়েস, বুদ্ধি পেয়ে গেছি। সোজা রান্নাঘরে গেলাম, গিয়ে দেখি আম্মু রান্না করছে। কিছু না বলেই পেছন থেকে জড়িয়ে ধরে বলতে থাকে, আই লাভ ইউ আম্মু। হারামজাদা, কি বলবি বলে ফেল, এত ঢং করা লাগবে না। ইস, তুমি কিভাবে জানলে? তোকে আমার হাড়ে হাড়ে চেনা আছে, দরকার পড়লে দরদ একেবারে উঠলে পড়ে। না আসলে আম্মু, এক জায়গায় যেতে হবে। না, এটা হবে না। এমনিতেই অনেক ঘোরাঘুরি করে সময় পার করছে, লেখাপড়ার ধারে কাছেও যায় না। এখন থেকে পড়াশোনা শুরু করো, আর তোমার আব্বু জানলে সমস্যা হবে। আরে কথাটা তো শোনো, আলিফের নানু বাড়ি যাব, ওর মামাতো বোনের বিয়ে। আমাকে ছাড়া না কেউ যাবেই না। এখন তুমি বলো, আমার জন্য সবার যাওয়া বন্ধ হয়ে যাবে, এটা কোনো কথা? প্লিজ প্লিজ আম্মু, তুমি না আমার বেস্ট আম্মু। কিন্তু তোর আব্বুকে কি বলবো? আমি জানি তুমি আব্বুকে বোঝাতে পারবে। জানি তোর সাথে প্যাচাল পেরে পারা যাবে না। আচ্ছা, কখন যাবি? তখনই ঘরে ম্যামের আগমন, কিছু না জেনেই বলতে থাকে, কোথায় যাওয়া হচ্ছে শুনি? আমিও যাব। আমি যেখানেই যাই, আপনাকে নিব কেন? দেখেছো আম্মু আমার সাথে কেমন খারাপ আচরণ করে, আমি গেলে সমস্যা কি? তখন আম্মু বলল, কি রে জাকিয়া, ঠিকই বলছি, তোর সাথে বিয়ের মাঝেই গেলে সমস্যা কি? কি বিয়ে? তাহলে আমি আগেই যাব। তখন তৃষা এসে বলতে লাগে, ভাবি, এটা কিন্তু ঠিক না। আমাকে ছেড়ে বিয়েতে যাওয়া হচ্ছে, আমিও যাব। এদের কথা শুনে মাথা হ্যাং হয়ে যাচ্ছে। আমি যাচ্ছি কিসের জন্য, আর এরা কি ভাবছে? দূর, কেন যে বিয়ের কথা বললাম, এখন কি করি? আরে তোমরা আমার কথার তো শুনবা, এখানে শুধু আমাকে বলা হয়েছে যাওয়ার জন্য। তাছাড়া আলিফের মামাতো বোনের বিয়েতে শুধু আমরা ফ্রেন্ডসগুলা একসাথে যাব। সে যাই হোক, তোমাদের সাথে গেলে সমস্যা হবে না? প্লিজ বোঝার চেষ্টা করো সবাই, আমি এখান থেকে এসে তোমাদের নিয়ে ঘুরতে যাব, তবু আজকে যেতে দাও। তখন তৃষা হাসতে হাসতে বলল, তাতে হবে না মশাই। ধুর, তোরা যা, আমি নিচে যাব না। বলেই নিচের রুমে এসে পড়ি। রাগ হতে লাগলো। আমি যাচ্ছি কেন, আসলে ব্যাপারটাই ওরা বোঝে না। সত্যি কথা বলে দিলে আম্মু হাড্ডি গুটি ভেঙে ঘরে বসিয়ে রাখবে। আসলে আম্মু যদি জানে এসব কাজে জড়িত, তাহলে আল্লাহ জানে কি করবে। খুব সাবধানে এইসব মিশন চালাচ্ছে। ধুর, এখন কি করি? তখন জাকিয়ে আসলো। কি জানো, রাগ করছো? আপনি আর একটা কথাও বলবেন না। আচ্ছা, এত রাগ দেখাতে হবে না, তুমি একাই যাবে। সত্যি? তবে শর্ত আছে। আবার কিসের শর্ত? সেখান থেকে ফিরে এসে আমাদের দূরে কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে। আর এখন থেকে আমি যা বলবো তাই করতে হবে। সেখানে গিয়ে ফোন না দিলে আমি রাগ করব। তাই প্রতিদিন ফোন দিয়ে একটা করে অক্সিজেন মানে উম্মা দিতে হবে। আর এখন একটু রোম্যান্স হবে। সব বুঝলাম, বাট এখন রোম্যান্স হবে মানে? দাঁড়াও, রোম্যান্স হবে মানে বুঝিয়ে দিচ্ছি। বলেই আমার মতো পিচ্ছিটার উপর ঝাঁপিয়ে পড়ে। পাক্কা 10 মিনিট লিপ কিস করে চোখ বন্ধ থাকা অবস্থায় ছেড়ে দেয়। আপনি হেব্বি লুচ্চা। বিয়ের আগে যখন খুশি কিস মারেন, একেবারে গুন্ডির মতো। কি? আমি গুন্ডি? দাঁড়া বলছি। এই বদমাস, দাঁড়া বলছি। এক দৌড়ে ওয়াশরুমে, না হলে কেলানি খেতে হবে। ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে সাব্বিরের বাসায় চলে আসলাম। একটু আগে এসে পড়েছে, কারণ কিছু দরকারি কাজ করার জন্য। কেননা এই মিশনটা আমাদের একাই করতে হবে, কারণ চট্টগ্রামে এই মিশনের কোনো সিক্রেট আর্মি ফোর্স নেই। অবশ্য মেজর মানে ইয়াসিনের মামা বলছিল
উনি কথা বললে সেখানকার আর্মি বাহিনী আমাদের সাহায্য করবে, বাট আমরাই না করে দিই। তবে ওনার থেকে কয়েক ডজন মাইন নিয়েছি, কেননা মিশনে এগুলো লাগতেই পারে। কিছুক্ষণের ভেতরে আমাদের আস্তানায় এসে পড়ি, দেখি আলিফ সাব্বির কি যেন করছে। হাই বন্ধুরা, শুভ সকাল। হাই কিকো, শুভ সন্ধ্যা। আজকে কিসের মিশন? ঢাকা টু চট্টগ্রাম পাহাড়তলি অ্যাপ্লাই কর, ফর্মুলা নম্বর 17। তখনই কিকোর মনিটরে বাংলাদেশের হাইওয়ে ম্যাপ চলে আসে। তারপর কিকো ঢাকা টু পাহাড়তলির লোকেশন সেট আপ করে নেয়। শা করে এক টান দেয়। আমরা এদিকে ল্যাপটপ দিয়ে JSY এর সাথে কানেকশন নিয়ে নিই, কারণ সেখানে গিয়ে অনেক কিছু জানতে হবে। এইভাবে জার্নির পর সকালবেলা পাহাড়তলি গিয়ে পৌঁছাই। সকালে সবাই মিলে নাস্তা করে নিই, তারপর JSY কে ফোক করি। সাথে সাথে জেসি বলে উঠল, হাই বন্ধুরা, এতদিন পরে আমাকে স্মরণ করা হলো। হাই জেসি, একটা ছোট্ট কাজ করতে হবে। ওয়াটার মি ইনস্ট্যান্টলি। পাহাড়তলির নেটওয়ার্ক কয়েক ঘন্টার জন্য অফ করে দাও। ওকে, ইউর রিকোয়েস্ট ইজ প্রসেসিং। তারপর 5 মিনিট পর ইউর রিকোয়েস্ট ইজ সাকসেসফুল ডান। তারপর জেসির প্রোগ্রাম অফ করে দিই। পাহাড়তলি থেকে কিছুটা দক্ষিণ দিকে চলে আসে। একটা ড্রোন চালিয়ে দিই জঙ্গলের উপর দিয়ে, যার কারণে ল্যাপটপের বসে গোটা আস্তানা সব ছবি দেখে নেই। এখন বলতে পারেন পাহাড়তলির নেটওয়ার্ক জ্যাম করে দিলে আমরা কিভাবে ল্যাপটপ আর ড্রোন চালাচ্ছি। আসলে জেসির মাধ্যমে স্যাটেলাইট থেকে নেটওয়ার্ক পাই, এটা আগে থেকেই কানেকশন দিয়ে রাখে, তাই আমাদের নেটওয়ার্ক পেতে কোনো সমস্যা হচ্ছে না। যাই হোক, কিছুক্ষণের ভেতর জঙ্গলের চিপাচাপা দিয়ে একটা আস্তানার সামনে আসে। একটা ট্রাকের মাঝে অবৈধ মালামাল ভরছে কিছু লোক। একটা গাড়ি দেখে ওরা চমকে যায়, কারণ এসব আস্তানা সম্পর্কে কেউই জানে না। আমরা কিভাবে এখানে আসলাম কিছু না বলে সবগুলো আমাদের দিকে পিস্তল তাক করে। ওদের একজন বলল, কিরে তোরা কারা এখানে কি করিস? তোদেরও তো হেব্বি সাহস, মরণের রাজ্যে প্রবেশ করে ফেলছস। ওটা তোদের, কিছুক্ষণের ভেতর দেখবি সব শেষ। অনেক অবাক হলাম, জীবনের প্রথম তোদের দেখলাম পিস্তলের সামনে দাঁড়িয়ে হাসছিস। বেশি অবাক হলাম তোদের মতো বাচ্চা ছেলেদের দেখে। এখানে তোদের কি উদ্দেশ্যে আসা বল, না হলে এক্ষুনি খুলি উড়িয়ে দিব। রিল্যাক্স দাদা, পিস্তলের খেলা এই সেই জন্ম থেকেই করে এসেছি, এসব আর ভালো লাগে না। এখন শুধু আগুন দিয়ে খেলি, ওদেরকে এটা বল। তোরা বেশি কথা বলছিস, দাঁড়া এক্ষুনি তোদের শেষ করে। বলার আগেই বললাম, আরে আগে একটু উপরের দিকে তাকা, তাহলেই সব বুঝে যাবি আমরা কে। সবগুলা উপরের দিকে তাকিয়ে দেখে মাথার উপর কয়েকটি ড্রোন ঘুরছে, সাথে মাইন লাগানো, নিচে পড়লেই ব্লাস্ট হয়ে যাবে। ওরা আরো অবাক হয় যখন আস্তানার উপরের দিকে তাকায়। বড় একটা মাইন নিয়ে ড্রোন ওটার উপর উঠছে, একটাও কথা বলছে না। কি হা হয়ে গেলি কেন? শুধু একটা নিচে পড়লে সবগুলার খেল এইখানেই খতম। সবগুলা ভয় পেয়ে গেল। সুন্দরভাবে বলছে, সবাই অস্ত্রগুলা ফেলে সুন্দর করে এক পাশে এসে দাঁড়া, না হলে। এই কথা শুনেই সবগুলা অস্ত্র ফেলে এক পাশে এসে দাঁড়ায়। তারপর ড্রোন থেকে মাইনগুলা ছেড়ে দেয় সাব্বির, সাথে সাথে এই আস্তানাটা ব্লাস্ট হয়ে যায়। ওদের একটা বলল, ভাই আসলে আপনারা কারা? তোর বসের ধ্বংস হবে, ধ্বংস। তখনই ওদের একটা কোথায় যেন ফোন দেয়। লাভ নেই রে বোকার দল, পুরো পাহাড়তলির নেটওয়ার্ক জ্যাম করে দিয়েছি। ভাই আসলে আপনারা কারা? তোরা আসলেই বোকাচোদা, এখন আমাদের দেখে বুঝতে পারিস নাই আমরা কতটা ভয়ঙ্কর। যাই হোক বাই, তোদের উপর আস্তানাগুলোকে ধ্বংস করে আসি, তার আগে তোরা এখানে অজ্ঞান হয়ে পড়ে থাক। বলতেই সাব্বির একটা স্প্রে ছেড়ে দেয়, সাথে সবগুলো অজ্ঞান হয়ে যায়। তারপর আমরা গাড়িতে উঠে চলে যাই। একের পর এক ওর আস্তানা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। আর এইদিকে ইয়াসিন স্কুলের সময় হওয়ায় আমাদের ফোন দেয়, বাট কারো নাম্বারে ফোন যাচ্ছে না। ও মনে মনে টেনশন করতে লাগলো, ওদের কিছু হয়ে গেল না তো আবার। ও ভাবলো আমরা সাব্বিরের বাসায়, তাই ও সাব্বিরের বাসার দিকে রওনা দেয়। হঠাৎ একটা এসে ওর সামনে থামে, কিছু না বলেই ইয়াসিনকে জোর করে গাড়িতে উঠিয়ে নেয়, ইয়াসিনকে অজ্ঞান করে ফেলে। প্রায় আধ ঘন্টা পর ইয়াসিনের জ্ঞান ফিরে। ও তাকিয়ে দেখে চারপাশ ঘুটঘুটে অন্ধকার। চারপাশে চোখ বুলিয়ে মনে মনে ভাবল, কোন পরিত্যক্ত গোডাউন হবে, নিশ্চয়ই কেউ কিডন্যাপ করে এখানে এনেছে।
এসব ভাবার মাঝেই ঘরটাতে আলো জ্বলে উঠল। 3টা লোক ঘরে প্রবেশ করছে। দুটোকেই ইয়াসিন ভালো করে চেনে, কিন্তু একজন তার কাছে অচেনা মনে হচ্ছে। কি হতে পারে? ড্রাগন কিং? 3টা লোক চেয়ার টেনে বসে পড়ে। এমপিসিএম বলে উঠল, বস, এই ছেলেটা, ওর সাথে আরও 3টা আছে। ভাই, ওকে সেদিন ধরে এনেছিলাম, ওখানে 3টা ছেলে এসে আমাদের মেরেছিল। ইয়াসিনের আর বুঝতে বাকি নেই ওই ড্রাগন কিং দেখতে পুরাই ফিলেন। কালো কুচকুচে চামড়া, গালের মধ্যে কাটা দাগ, চোখ দুটো আগুনের মতো লাল, মনে হয় যেন আস্ত একটা যন্ত্র। খুবই অবাক হলাম, এই 20 বছরের রাজত্বকালে কত স্পেশাল ফোর্স আমার পিছনে লেগেছে, তবুও আমার কোনো সন্ধান পাইনি। আর তোদের মতো ছোট্ট ছেলেরা আমার আসল রাজ্য থেকে টাকা গায়েব করে ফেলছ। টাকার গোপন আস্তানাগুলোর সন্ধান পেয়েছ, আর তোরা এগুলো ধ্বংস করে দিয়েছিস। দেখতে মনে হয় পড়াশোনা করিস। কেন তোদের এসব ঝামেলায় জড়াতে এলি ভেবেছিস কিছু টাকা পয়সা আর কয়েকটা আস্তানা গড়িয়ে দিয়ে ড্রাগনকে ধ্বংস করে দিবি? ড্রাগন একটা প্রায়, এই টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত অপরাধ জগতের একটাই বাঘ, আর সেই বাঘের সাথে পাল্টা নিতে এসেছিস। তোদের সবকটাকে আমি নিজের হাতে দিয়ে মারবো। নিজের হাতে মরবি? হ্যাঁ, শুধু ওইটাই কর, মাত্র একদিন তোর সব শেষ হয়ে যাবে। ড্রাগন কিং রাগে ইয়াসিনের মুখে ঘুষি মারে। ছিটকে গিয়ে কিছুটা দূরে গিয়ে পড়ে। তার বাচ্চা, তুই ড্রাগন কিংয়ের সামনে হাসি মারিস? মনে হয় সাইকো হয়ে গেছিস, না হলে মৃত্যুর দরজার সামনে দাঁড়িয়েও হাসিস। ওকে এখানেই মেরে ফেলি। সেদিনও এইভাবেই হাসছিল, পরে ছেলেগুলো এসে আমাদেরই মেরে দেয়। বাইরে আমার কয়েকশো খোলাপায়ে স্নাইপার, মেশিন গান, আর্মস নিয়ে দাঁড়িয়ে আছে। কেউ আসলেই চাপিয়ে পড়বে, আর তুই এসব নিয়ে পড়ে আছিস। হ্যাঁ, তোর কয় শত কুশাকুত্তা মিলে আমাদের টিমের কারো কিছু করতে পারবে না। ইয়াসিনের হাসি দেখে ড্রাগনের শরীরে আগুন জ্বলতে থাকে। জোরে চিৎকার মেরে বলতে থাকে, এই কে আছিস? চাইনিজ কোরালটা নিয়ে আয়, ওকে আর বাঁচিয়ে রাখবো না, নিজের হাতে ওকে কুপিয়ে কুপিয়ে মারবো। আমাকে ওর খেলার থেকে মনে হচ্ছে। তখন একটা কুড়াল নিয়ে আসলো। ইয়াসিনের ভয় হতে লাগলো। মনে মনে ভাবলো, আমরা এখনো কেন আসছে না? ও ভাবতে থাকে আমরা মনে হয় আর আসবো না। ড্রাগন কুড়ালটা হাতে নিল। ইয়াসিন ভয়ে আপনা আপনি চোখটা বন্ধ করে দেয়। মনে মনে পরপারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। যে না ড্রাগন ইয়াসিনকে কূপ দিতে যাবে, তখনই একজন এসে বলল, বস, চট্টগ্রাম থেকে ফোন এসেছে। ফোনটা রিসিভ করে ড্রাগন একটা জোরে চিৎকার দিয়ে বলে, বস, কি হচ্ছে? রাত তোর বস, তাড়াতাড়ি হেলিকপ্টার রেডি কর, এখন এই চট্টগ্রামে রওনা দেবো। এদিকে আমরা চট্টগ্রামের ওর সবগুলো আস্তানা ধ্বংস করে ফেলেছি। শুধু এখন রেমা কালিঙ্গার গহীন বনে থাকা ওর সেই রাজ্যটা, মানে যেটা থেকে টাকা হ্যাক করেছিলাম, এটা ধ্বংসের বাকি। ওটা ওর সামনেই ধ্বংস করব। এতক্ষণে মনে হয় রওনা দিয়ে ফেলছে। আর একটু দেরি করে ফোন দিলে বেচারা ইয়াসিন হয়তো উপরে চলে যেত। আসলে ইয়াসিনকে দিয়েই এই প্ল্যানটা হয়েছে। আমরা আগেই জানতাম ড্রাগন আমাদের ধরতে অবশ্যই ঢাকা যাবে, আর এই সুযোগে আমরা চট্টগ্রামে ওর আস্তানাগুলো ধ্বংস করব। কেননা ও থাকলে অভিযান চালানো আমাদের জন্য সহজ হতো না, কারণ ড্রাগনের বিরাট একটা গ্যাং আছে। এতগুলোর সাথে আমরা পেরে উঠবো না। তার জন্য ইয়াসিনকে নিয়ে আসেনি। এরা আমাদের কাউকে না পেলে বুঝে যাবে চট্টগ্রাম চলে এসেছে। তাই বোঝার আগেই যেন আস্তানাগুলো ধ্বংস করতে পারি, এই জন্যই ইয়াসিনকে ঢাকায় রেখে আসে। আর ওকে ড্রাগন গ্যাং যে কিডন্যাপ করছে এটা ভালো করেই সাব্বিরের ল্যাপটপে দেখতে পায়, কারণ ইয়াসিনের সাথে লোকেশন ট্র্যাকার আছে। তাই যখনই ড্রাগন কিং ইয়াসিনকে মারতে যাবে তখনই তাড়াতাড়ি ওকে ওদের একটা লোকের দ্বারা ফোন দিই। আর এটা খুব ভালো করেই জানতাম ফোন পেয়ে ও পাগলের মতো ছুটে আসবে। এখন একটা কাজ বাকি, আর্মি ফোর্স লাগবে। তাই তাড়াতাড়ি মেজর সাহেবের কাছে ফোন দিলাম। উনি বললেন কিছুক্ষণের ভেতর আমাদের ঠিকানায়, মানে রেমা কালিঙ্গার জঙ্গলে চট্টগ্রাম থেকে স্পেশাল
আরবিয়ার ফোর্স চলে আসবে। এদিকে আস্তে আস্তে বিকাল ঘনিয়ে আসছে। আমরা তিনজনেও রেমা কালিঙ্গা গিয়ে পৌঁছাই। গিয়ে দেখি জঙ্গলের শুরুতে একটা র্যাবের গাড়ি দাঁড়ানো, মাত্র 20-25 জনের মতো হবে। ওটা দেখে মেজরের প্রতি রাগ হলো। এই 20 জন দিয়ে কি ড্রাগনের সাথে পেরে উঠব? যাই হোক, কি কত আছে, এত ভয়ের দরকার নেই। তারপর আমরা জঙ্গলের ভেতর দিয়ে চলতে থাকি। আমাদের পেছনে র্যাবের গাড়ি আসছে। কিছুক্ষণ পরেই জঙ্গলের মধ্যখানে চলে আসে, যেখান থেকে ড্রাগনের রাজ্য শুরু। আমরা প্রবেশ করতেই সামনে এসে কিছু লোক পিস্তল নিয়ে দাঁড়ায়। আমাদের কিছু করতে হয়নি। গাড়ি থেকে র্যাবের স্পেশাল ফোর্স বের হয়ে ওদের সাথে সাথে খতম করে দেয়। এইভাবে বিভিন্ন বাধা বিপত্তি পেরিয়ে ড্রাগনের সেই আসল রাজ্যের সামনে আসে। আগে থেকে যেহেতু সব জানা ছিল, তাই সহজে আসার পথে বিপদ সংকেতগুলো শেষ করতে সক্ষম হই। এভাবে প্রায় ওর আস্তানার সামনে চলে আসছে। তখন হঠাৎ আমরা প্রবেশ করতেই সামনে এসে কিছু লোক পিস্তল নিয়ে দাঁড়ায়। আমাদের কিছু করতে হয়নি। গাড়ি থেকে র্যাবের স্পেশাল ফোর্স বের হয়ে ওদের সাথে সাথে খতম করে দেয়। এভাবে বিভিন্ন বাধা বিপত্তি পেরিয়ে ড্রাগনের সেই আসল রাজ্যের সামনে আসে। আগে থেকে যেহেতু সব জানা ছিল, তাই সহজে আসার পথে বিপদ সংকেতগুলো শেষ করে সে সক্ষম হই। এভাবে ওর আস্তানার সামনে চলে আসছি। তখন হঠাৎ কিসের আওয়াজ শুনতে পাই। মনে হচ্ছে গাড়ির ইঞ্জিনের আওয়াজ। কিছুক্ষণের ভেতর 10-12টা গাড়ি এসে থামলো আমাদের পেছনে। গাড়ি থেকে লোক বেরিয়ে এলো। ওটাকে ভালো করেই চিনি, কিন্তু অপর একজনকে দেখে চমকে যায়। তার মানে ড্রাগন কিং চলে আসছে। আর বাকি গাড়িগুলা গুন্ডা টাইপের লোক বের হলো। প্রায় 70 থেকে 80টা লোক হাতে গান নিয়ে নামলো। তাহলে কি ড্রাগন এটাই? এইসব ভাবনার মাঝে ড্রাগন বলে উঠলো, সেই ছোট্ট থেকে অপরাধ জগতে রাজত্ব করে আসছি। শহরের অলিগলির ছোট বড় মাঝখান থেকে শুরু করে এমপি মন্ত্রী পর্যন্ত একটা নাম শুনলে ভয় কেঁপে ওঠে, ড্রাগন কিং। আর সেই ভয়ঙ্কর রাক্ষসটার সাথে তোরা পাঙ্গা নিতে আসছিস? খুব অবাক হলাম তোদের দেখে। কে বলছিল তোদের এসব জোড়াতে? সামনে কয়েকটা আর্মি আর র্যাবের ফোর্স দিয়ে ড্রাগন কিংকে ধরতে এসেছিস? তোদের এখন খেলা ফেলে যায়। আমার মাথায় ঘুরছে না কে তোদের এই বুদ্ধি না থাকে। পৃথিবীটা ভালো করে জানার আগে তোদের বিদায় নিতে হবে। আফসোস লাগছে তোদের জন্য। হাসালি, অশুভ শক্তি ধ্বংসের জন্য কারো কথাই চলতে হয় না। নিজের বিবেকটাকে জাগিয়ে দিলে এই বিদ্রোহী সত্তা জেগে ওঠে। তোর আস্তানা সব ধ্বংস করে ফেলছে, এখন শুধু এটাই বাকি। এটা ধ্বংস করে দিলে তুই আজীবনের জন্য শেষ হয়ে যাবে। বাট দুঃখ লাগছে তোর জন্য, তোর সামনেই তোর পতন হবে। বয়সে অনেক ছোট তোরা, বলতে হবে অনেক সাহস আছে তোদের। ভয় করে না, আমি যদি ইশারা করি তোর শব্দটাকে মুহূর্তেই দিতে পারবে। ও তাই নাকি? তাহলে তো চলে গেলেই পারি। তোরা তো আমার রানী, মাথায় তুলে ফেলেছিস, একটাকেও জীবিত রাখবো না। বলেই ওর পোষা গুন্ডাগুলোকে রেডি হওয়ার আদেশ দেয়। ওদের রেডি হতে দেখে র্যাবের ফোর্সরা বিনা বাক্যে স্যালেন্ডার করে ফেলে। ওরা ভাবে আমরা এই কজন, এতগুলার মোকাবেলা কিভাবে করব। সবগুলা গিয়ে এক পাশে দাঁড়িয়ে যায়। আমরা এইসব দেখে অবাক হয়ে যাই। র্যাব ফোর্স ভয়ে আত্মসমর্পণ করে নিল। ভাবতেই অবাক লাগলো। ড্রাগন কিং জোরে জোরে হাসতে লাগে আর বলল, তোদের র্যাবের ফোর্সের অবস্থা দেখ। আমরা কিছু বললাম না। গাড়িতে মানে কিকোর ভিতরে উঠে গেলাম। এখন কিকোই একমাত্র আমাদের হাতিয়ার। ড্রাগন কিং ভাবছে আমরা পালিয়ে যাব, তাই কয়েকজনকে ইশারা দেয় আমাদের ধরে আনতে। 5-6টার মতো আমাদের দিকে আসছে। কিকোর স্পিড বাড়িয়ে দিলাম। জোরে গিয়ে 5টাকে ধাক্কা দিলাম। এক একটা এক এক দিকে ছিটকে পড়ছে। বাকিগুলা এসব দেখে পিস্তল নিয়ে আসে। তাড়াতাড়ি সাব্বির কিকোর গ্লাস চেঞ্জ করে দিল, বুলেট প্রুফ গ্লাসে কনভার্ট করে দিল। আমি ড্রাইভ করছি আর আলিফকে বললাম তাড়াতাড়ি মেজরের সাথে যোগাযোগ করতে, জরুরি আর্মি ফোর্স পাঠাতে, কেননা কিকোর গ্লাসে বেশি বুলেট লাগলে পেতে যাবে। ফুল স্পিডে চালাচ্ছে, যেটাই সামনে পড়ছে ছিটকে দূরে গিয়ে পড়ছে। হোশ নেই কোথায় গিয়ে দিয়ে চালাচ্ছি, তবে শুধু গুলির শব্দ পাচ্ছি আর কিকোর সামনে মানুষের ধাক্কা লাগার শব্দ পাচ্ছি। কতক্ষণের ভেতর 20-30টার মতো ওপরে পাঠিয়ে দিয়েছে। ড্রাগন কিং শুধু তাকিয়ে দেখছে, মনে মনে ভয় পেতে লাগে। তখনই হঠাৎ করে দেখি
জনি ইয়াসিনের বুকে পিস্তল ধরে ড্রাগনের সামনে নিয়ে আসে। ইয়াসিনকে দেখে আটকে উঠি সবাই আর বলতে থাকে, যদি ইয়াসমিনকে বাঁচাতে চাস গাড়ি থামিয়ে নেমে পড়, না হলে তোদের প্রাণবন্ধু আর বেঁচে থাকবে না। তাড়াতাড়ি কিকোকে স্টপ করে দিই। ড্রাগন জনিকে বলল, এটা না হয় পাখির বাচ্চা। এই শাল কুত্তার বাচ্চারা, সবগুলো গাড়ি থেকে নাম, না হলে একে এখানেই শেষ করে দেব। তিনজনেই গাড়ি থেকে নেমে পড়ি। আমাদের নামতে দেখে ইয়াসিন বলল, প্লিজ তোরা কেউ সারেন্ডার করছিস না। না রে দোস্ত, আমরা এত স্বার্থপর নই, আমাদের জন্য তোর প্রাণটা চলে যাক। প্লিজ, আমি মারা গেলে কিছু হবে না, তবুও তোরা এদের কাছে মাথা নত করিস না। নিজেদের বাঁচানোর জন্য তোর প্রাণটা দিতে পারিস না দোস্ত? মরার দরকার হলে সবাই একসাথে মরবো। আমাদের কাণ্ড দেখে সবগুলো অবাক। ইয়াসিন কিছু না বলেই হাত ওপরে তুলে বসে পড়ে, তারপর বলতে লাগে, প্লিজ তোরা সবাই গাড়িতে উঠে পড়। আমি জানি আমাকে মেরে দিলেও ও তোদের ছাড়বে না। তোরা ওর সামনে সারেন্ডার করিস না, আমি মরার জন্য প্রস্তুত। তোরা লড়াই চালিয়ে যা প্লিজ। তখন রাগে ড্রাগন কিং বলতে থাকে, তার বাচ্চা, তোর মরার শখ না, দাঁড়া, আগে তোকেই শেষ করি। বলেই জনির হাত থেকে পিস্তলটা নিয়ে লোড দিয়ে দেয়। ইয়াসিনের কপাল বরাবর পিস্তলটা আনতেই একটা বুলেট এসে ড্রাগনের হাতে লাগে, সাথে সাথে পিস্তলটা পড়ে যায়। আরেকটা এসে জনির পায়েল, আরেকটা এসে এমপিসিএমের কপাল বরাবর লাগে। তিনটা মাটিতে ধপাস করে পড়ে যায়। কোথা থেকে গুলি ছোড়া হলো সেদিকে তাকাতেই অবাক। স্পেশাল র্যাব ফোর্সরা সবাই হাতে বন্দুক নিয়ে যার যার পজিশনে দাঁড়িয়ে আছে। আচমকা এমন হওয়াতে ড্রাগন সহ সবাই ভয় পেয়ে যায়। জনি ভাই বলে চিৎকার দিয়ে ওঠে। ইয়াসিন তাড়াতাড়ি দৌড় দিয়ে আমাদের কাছে চলে আসে। চারজনেই গাড়িতে উঠে গেলাম। র্যাবের লোকজন সবাই বুলেট প্রুফ জ্যাকেট আর হেলমেট মাথায় নিয়ে ওদের উদ্দেশ্যে গুলি ছুটতে থাকে। ড্রাগনও ওর গুন্ডাদের ইশারা দেয় আমাদের মারতে। এভাবে দুই পক্ষ তুমুল গোলাগুলিতে জড়িয়ে পড়ি। ড্রাগনের লোকজন কিছুক্ষণের ভেতরই সবগুলা মাটিতে লুটিয়ে পড়ছে, আর একটাও বেঁচে নেই। র্যাবের ফোর্সের বুলেট প্রুফ জ্যাকেট আর হেলমেট থাকার কারণে কিছু হয়নি। এখন শুধু জনি আর ড্রাগন বেঁচে আছে। ওর সামনে যায়, গাড়ি থেকে বের হয়ে ওর সামনে গিয়ে দাঁড়ায়। কিরে, বলেছিলাম না তোর সামনে ফেস টু ফেস খেলা হবে? তুই নিচের চোখে তোর ধ্বংস দেখবে। তোর বাকি রাজ্যগুলা একে একে ধ্বংস করছে, এখন শুধু এটাই বাকি, তোর সামনে এটা ধ্বংস করব বলেই সাব্বির মাইন লাগানো ড্রোন গুলা ওর আস্তানার সামনে দিয়ে চালাতে থাকে। একে একে চারটা ড্রোন মাইন গুলা নিয়ে উড়াল দিল। ওর আস্তানার ওপর থেকে নিচে মাইন গুলা ছেড়ে দিলাম। সাথে সাথে ড্রাগনের রাজ্যটা দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। ড্রাগন কিং জোরে চিৎকার দিয়ে বলে উঠল, না, এ হতে পারে না। আমার হাতে করা সাম্রাজ্য এভাবে ধ্বংস হতে পারে না। তোরা আমাকে ধ্বংস করে দিলেও এই দেশ থেকে অপরাধ কমাতে পারবি না। আমি না থাকলেও আমার লোকজন সারা দেশে ভাইরাসের মতো ছড়িয়ে যাবে, দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। অপরাধ জগতের বাদশা ড্রাগন কিং আমি। ওর কথা শুনে রাগ উঠে গেল। জোরে একটা লাথি মেরে দিলাম ওর বুকের মাঝে। আলিফ, ডিজেলের বোতলটা নিয়ে আয় তো, ওকে এখানেই পুড়িয়ে মারব। তারপর ড্রাগন আর জনির শরীরে ডিজেল দিয়ে ভিজিয়ে দেয়। যেই না লাইটার দিয়ে আগুন দিতে যাব, তখনই র্যাবের একজন স্পেশালিস্ট বলল, রাগ থামাও, সারা দেশের মানুষ দেখবে কিভাবে মারা হয়, সবার সামনে সরাসরি দেখানো হবে ওকে কিভাবে মারা হয়। এভাবে মারার দরকার নেই। আমি মেজর সাহেবকে বলছি, তিনি চট্টগ্রামে আসবেন, এসেই ওকে নিয়ে যাবেন। ওনার কথা শুনে থেমে যায়। তারপর উনি এসে আমাদের চারজনকে জড়িয়ে ধরে বলতে থাকে, তোমরা আমাদের মাফ করে দিও। আমাদের উচিত ছিল তোমাদের সাথে প্রথমে সঙ্গ দেওয়া। খুব লজ্জা লাগছে নিজের কাছে। কিন্তু আপনাদের এই আচরণটা আমার কাছে ভালো লাগেনি। আপনারা সব সময় দেশের জন্য নিজেদের জীবন বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হয়, আর আপনারা সাধারণ সংখ্যাগরিষ্ঠ এনিমি দেখে ভয় পেয়ে যান। তখন ওই র্যাবের স্পেশালিস্ট কান্না কান্না কণ্ঠে বলল, দেশের জন্য প্রাণ দিতে
নিজেকে সব সময় প্রস্তুত রাখতে হয় জানি। আজ জান বাড়ি থেকে ফোন দিয়ে বলছে আমার স্ত্রীর ঘরে প্রত্যেকে একটা ছেলে সন্তান হয়েছে। আমার স্ত্রীর অনেক আশা নিয়ে বলছিল ছুটি নিয়ে বাড়ি যেতে, তাও আজকের মিশনের কারণে ছুটি পাইনি। মনের ভিতর এক অজানা ভয় কাজ করতে থাকে। চোখের সামনে আমার নবজাতক শিশুটার মুখটা ভেসে উঠছে, হাত থেকে বন্দুকটা আসমানে নিচে পড়ে যায়, তাই আত্মসম্পন্নতা করে ফেলি। কিন্তু ওনাদের কাছ থেকে নিজের কাছে ভিন্ন হতে থাকে। দেশের জন্য নিজের প্রাণ দিতেও রাজি হয়ে যাও, বন্ধুকে বাঁচাতে নিজের প্রাণটাও বিলিয়ে দিতে চাও। বোকা হলো তোমাদের কর্মগুলো দেখে। তোমাদের জীবন শুরু হওয়ার আগেই যদি দেশের জন্য মরতে প্রস্তুত থাকো, আমরা কেন পারি না? আমাদের জীবনের অর্ধেক বছর চলে গেছে, তৎক্ষণিক নিজের বিবেকটাকে জেগে ওঠাও। অনিশ্চয়তার সত্ত্বে বন্দুকটা হাতে নিয়ে নিলাম, দেশের জন্য মরলেও শান্তি লাগবে। প্লিজ আমাদের মাফ করে দিও। ওনার কথা শুনে আমাদের সবার চোখে পানি চলে আসে। সত্যি তো, যারা দেশের নিরাপত্তার ব্যবস্থায় নিযুক্ত তাদের সব সময় নিজের মরণটা হাতে নিয়ে থাকতে হয়। পরিবারের মাও তাদের আটকাতে পারে না, নিজের আত্মাটা দিয়েও দেশের অস্তিত্ব তাদেরকে রক্ষা করতে হয়। সেলুট জানাই তাদের, এসব মায়ের সন্তানগুলোকে যারা ডিফেন্সে চাকরি করে। ওদের জন্যই আমরা নিরাপদে বেঁচে থাকতে পারি। আর কি বলছেন, আপনারা না থাকলে হয়তো আজ আমাদের মরতে হতো। আপনাদের অবদান কোনোদিন শেষ করা যাবে না। সবাই আমাদের এসে জড়িয়ে ধরে, সবার চোখে পানি। হয়তো তাদের সবারই একটা পরিবার আছে, পরিবারের মায়া সত্ত্বেও তারা জীবনটা হাতে নিয়ে লড়াইয়ের মাঠে নামে। সবকিছু শেষ করে ওনাদের বিদায় দিয়ে বাড়ির দিকে রওনা দিই। খুব খুশ মেজাজে বাড়ি ফিরছি, সবার চোখে বিজয়ের আনন্দ। চোখে আসার সময় আমাদের নাম্বারটা রেবেট স্পেশালিস্টের কাছে দিয়ে আসি। হয়তো আবার কোনোদিন একসাথে মিলিত হতে পারি, কোনো এক ভোর সকালে বা কোনো এক অন্ধকার রজনীতে। ড্রাগনের মতো আরো রাখো বোয়ালদের ধরতে।